সবাইকে আজকে নতুন একটি ক্লাসে আবার স্বাগতম। আজকে আমরা এই ক্লাসে শুরু করবো চলো কার্ডিওভাস্কুলার ফিজিওলজি। মেডিকেলের শুরুর দিকে সবারই একটা ফ্যাসিনেশন থাকে যে আমরা হার্ট সার্জন হবো, এই সে আরো অনেক কিছু। কারণ হার্ট সার্জন হতে যে কার্ডিওভাস্কুলার ফিজিওলজি অনেক ইম্পর্টেন্ট। তুমি যদি এর মেকানিজমগুলো যদি ভালো মতো না জানো, তাহলে কিন্তু কোনো জিনিস আইডেন্টিফাই করতে পারবে না। ফলে পেশেন্ট আসবে হার্টের রোগ নিয়ে, ফলে তুমি প্রেমে আবার ব্যর্থ হয়ে যাবে। তাই প্রেমে ব্যর্থ না হতে চলে, তাই ভালো মতো কার্ডিওভাস্কুলার ফিজিওলজি পড়তে হবে। এখন এই কার্ডিওভাস্কুলার ফিজিওলজি পড়ার জন্য আজকে আমরা শুরু করবো চলো ব্লু প্রিন্ট ব্লু প্রিন্ট গাইড। এখন অনেকে বলবে ভাই ব্লু প্রিন্ট গাইড পড়বো কেন, আমরা তো গাইড পড়বো না। না, আমরা গাইড পড়বো না, আমরা পড়বো হচ্ছিল আজকে গাইড অন জ্ঞানং, তারপর হচ্ছিল লেকচার অফ ডিএমসি, লেকচার অফ এসএসএমসি, এবং আরো অনেক নাম অজানা অনেক বইগুলো পড়বো। সো আজকে আমরা শুরু করি কার্ডিওভাস্কুলার ফিজিওলজি। সবাই মনোযোগ দিয়ে শুনলে অনেক কনসেপ্টই ক্লিয়ার হয়ে যাবে, এবং হচ্ছিল প্রফ থেকে শুরু করে আইটেম প্রত্যেকটা জিনিসের রিটেন এবং ভাইবা ক্লিয়ার হয়ে যাবে। এখনো চলো আমরা সবাই এই চ্যাপ্টারটা, এই ছকটা আমরা মোটামুটি ইন্টারে সবাই ভালো মতো করে এসেছি, কীভাবে মেকানিজম হয় এটা আমরা বাদ দিলাম। আমরা এখন শুরু করবো চলো প্রপার্টিজ অফ কার্ডিয়াক মাসেল। দেখো এই কোশ্চেনটা ভেরি ইম্পর্টেন্ট, কারণ কি এটা আসলে দেখো ডিউ 25 আসছে, প্রপার্টিজ অফ কার্ডিয়াক মাসেল মানে রিসেন্টলি এসেছে। তো আমরা কার্ডিয়াক মাসেলের বৈশিষ্ট্যগুলো জানবো। একটা কার্ডিয়াক মাসেলের বৈশিষ্ট্যগুলো কি কি আছে? এই কার্ডিয়াক মাসেলের বৈশিষ্ট্যগুলো হলো এটা অটো রিদমিসিটি। আগে আমরা নামগুলো জানি, পরবর্তীতে এর প্রত্যেকটা ব্যাখ্যা আমরা বলবো। দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ভাইবা। ওকে, সো আগে আমরা নামগুলো জানি। অটোমেটিসিটি, দেন হচ্ছিল কন্ডাক্টিভিটি, এক্সাইটেবিলিটি, কন্ট্রাক্টিলিটি। কন্ট্রাক্টিলিটির ভিতরে আবার দুই ধরনের ল আছে, অল আর নন ল, ফ্র্যাঙ্ক স্টিয়ারিং ল। দেন হচ্ছিল রিফ্রেক্টরি পিরিয়ড, দেন হচ্ছিল টনিসিটি। এই সবগুলো আমরা নাম মুখস্থ করবো। এখন পরবর্তীতে আমরা হচ্ছিল সবগুলোর ব্যাখ্যা জানবো। তাহলে আমরা এখন অটোমেটিসিটি সম্পর্কে আগে জানি। এখন অটো মানে কি? আমরা সবসময় জানি যে অটো মানে হচ্ছিল যেটা অটোমেটিক চলে। ওকে, অটোমেটিক, স্বয়ংক্রিয়। ওকে, স্বয়ংক্রিয়। আর রিদমিসিটি, রিদমিসিটি হচ্ছিল রিদম, বিভিন্ন জিনিসের রিদম থাকে না, সেটাকে বলা হচ্ছিল রিদমিসিটি। সো হার্ট হচ্ছে, হার্টের মাসেলের এমন একটা বৈশিষ্ট্য যেটা হচ্ছে স্বয়ংক্রিয়ভাবে রিদম প্রোডাকশন করতে পারে, রাইট? তাকে বলা হচ্ছিল অটোমেটিসিটি। তাহলে হার্টের মাঠে মানে কি বলে, হার্টের মাসেলগুলো এই কিছু হচ্ছিল হার্ট মাসেল সেল, বিভিন্ন মানে হার্টের ভিতরে অনেক ধরনের মাসেল সেল থাকে, বিভিন্ন টাইপের সেল থাকে, যারা হচ্ছিল স্বয়ংক্রিয়ভাবে রিদম তৈরি করতে পারে। আর স্বয়ংক্রিয়ভাবে রিদম তৈরি করাকে বলা হচ্ছিল অটোমেটিসিটি। ওকে, তো হার্টের মাসেলের ভিতরে কি বিশেষ ধরনের সেল আছে, তাদেরকে বলা হচ্ছিল জাংশনাল টিস্যু। এরা ইনিশিয়েট মানে নিজেরাই তৈরি করতে পারে ইটস ওন ইম্পালস, নিজেদের ইম্পালস নিজেরাই তৈরি করতে পারে, মানে স্বয়ংক্রিয়ভাবে তৈরি করতে পারে উইদাউট এক্সটার্নাল স্টিমুলাস। দেখো তোমার বুকের ভিতরে যে হার্ট, যেমন তুমি মনে করো একটা ফ্যান চালু করতে তুমি কি বলবা, হাতকে নাড়াবা, দেন সুইচ দিবা, দেন হচ্ছিল সিগন্যাল কোথায় যাবে, ফ্যানে যাবে, দেন ফ্যান ঘুরবে, রাইট? সিগন্যাল দেওয়ার পর কিন্তু ফ্যান ঘুরছে। কিন্তু হার্টকে তুমি কখনো বলতেছো যে না হার্ট তুমি এখন পাম্প করো, এখন থেমে যাও, এখন আবার পাম্প করো? না, এখন তুমি কিন্তু কোনো ইম্পালস দিচ্ছ না। হার্ট নিজে নিজেই সেই ইম্পালসগুলো তৈরি করে নিজে নিজেই বিট করছে, নিজে নিজেই কাজ করছে। So, তাই মানে কি নিজের ওন ইম্পালস নিজে তৈরি করে উইদাউট এনি এক্সটার্নাল স্টিমুলাস। যেহেতু নিজে নিজে তৈরি করতে পারতেছে, তাই একে বলা হচ্ছিল অটো রিদমিসিটি। এই যে এটাকে বলা হচ্ছিল অটোমেটিসিটি, যেহেতু নিজেরটা নিজে তৈরি করতেছে। এবং এই জেনারেল ইম্পালসটা না একটা রিদম অনুযায়ী তৈরি করে, একটা ইন্টারভেল অফ টাইম, মানে মাত্র বিট করলো ধূপ, আবার একটা বিট করলো ধূপ, 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 ধূপ। একটা রিদমের মাধ্যমে এই জিনিসগুলো হচ্ছে, একটা ইন্টারভেল অফ টাইমের মাধ্যমে। তাই এটাকে বলেছে রিদম। আর যেটা স্বয়ংক্রিয়ভাবে হচ্ছে, তাই সেটাকে বলেছিল অটো রিদমিসিটি। ওকে, এখন হচ্ছিল আমরা আগে বলছি কি এখানে বিভিন্ন ধরনের জাংশনাল টিস্যু আছে। এই জাংশনাল টিস্যুগুলো কি কি? যে এস এ নোড, এবি বান্ডেল অফ এবি বান্ডেল, পার্কিনজি ফাইবার, এগুলো হচ্ছে জাংশনাল টিস্যু। এরা বিভিন্ন ধরনের ইম্পালস তৈরি করে, মানে এক মিনিটে 70 থেকে 80টা ইম্পালস, ধূপ, 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 ধূপ। 60 সেকেন্ডে এসি নোট 60টি ইম্পালস তৈরি করে। এবি নোট 1 মিনিটে 40 থেকে 60টি ইম্পালস তৈরি করে। এভাবে এক একটা ইম্পালস তৈরি করার মাধ্যমে ছিল বিভিন্ন ধরনের কাজ করে। তাই এটাকে বলা ছিল অটোমেটিসিটি। ওকে, দেন ছিল কন্ডাক্টিভিটি। কন্ডাক্টিভিটি মানে কি? কন্ডাক্টিভিটি মানে হচ্ছিল পরিচালনা, কন্ডাকশন করা, পরিচালনা করা। ওকে, তো এখন দেখো এই যে ইম্পালস যেটা তৈরি হয়েছে সেটা তো ওই জায়গায় তৈরি হলে হবে না, রাইট? এই যে দেখো একটা হার্ট, এই হার্টের ভিতরে মনে করি যে এইখানে এসি নোট থাকে, এইখানে এবি নোট থাকে। ওকে, এখানে এবি নোট থাকে, এই এবি নোট, এই যে বান্ডেল অফ হিট, দেন পার্কিনসন ফাইবার, এগুলোর সব মেকানিজম মানে ছবি আঁক করে দেখাবো আমি। আগে দেখো যে মনে করো এখানে হচ্ছিল এসএ নোডে ইম্পালসটা তৈরি হয়েছে, এখানে ইম্পালস হলে হবে না, এটা ইম্পালসটা ট্রান্সমিট হতে হবে, মানে কন্ডাকশন হতে হবে, চারিদিকে ছড়ায় যেতে হবে। এই একটা ভেলোসিটির মাধ্যমে চলে, এই পরিবহনটাকে বলা হচ্ছিল কন্ডাক্টিভিটি। এই সব জায়গায় পরিচালনা হয়, এটাকে বলা হচ্ছিল কন্ডাক্টিভিটি।
দেখো এখানে কি বলছে যে ইম্পালস যেটা জেনারেট হচ্ছে ইন দ্য এসএ নোড, এটা কি হবে, ট্রান্সমিট হবে অল দ্য মায়োকার্ডিয়াল মাসেল সেল, সব মাসেলের ভিতর তো যাইতে হবে, নাহলে তো হবে না, মায়োকার্ডিয়াল মাসেল সেলে যাবে। ড্র দ্য জাংশনাল টিস্যু, এই জাংশনাল টিস্যুর মাধ্যমে, যে সব জাংশনাল টিস্যুর মাধ্যমে সব এখানে যে মাসেল সেলগুলো রয়েছিল না, সেই মাসেল সেলে চলে যাবে। এই মাসেল চলে চলে যাওয়াকে বলা হচ্ছিল কন্ডাক্টিভিটি। তাহলে এখানে কি বলছে, কন্ডাকশন ভেলোসিটি ইন দ্য কার্ডিয়াক মাসেল, মানে এখান থেকে যে ইম্পালসটা একভাবে যাবে, এখান থেকে এক এক হারে ভাবে যাবে। সব যে স্পিডে কাজ করে সবাই সেম স্পিডে কাজ করে না, কারণ এটি এক এক ধরনের কাজের ক্ষমতা এক এক রকম। ঠিক তেমনি এই ভেলোসিটিটা হারও এখানে দেওয়া আছে, মিলিমিটার পার সেকেন্ড, এটা ভেলোসিটি বা বেগ। কার ইম্পালস মানে পরিচালনার ক্ষমতা কার বেশি, এসি নোডে হচ্ছিল এত সেকেন্ড সময় লাগে, 1 সেকেন্ডে সে এতটি ইম্পালস তৈরি করতে পারে। ঠিক তেমনি অ্যাট্রিয়াল পাথওয়ের মাধ্যমে 1 সেকেন্ডে লাগে 1 মিটার পাথ। এভি নোডে হচ্ছে হলো 0.05 মান্ডেল অফ ইজ 1 সেকেন্ড, 1 মিটার পার সেকেন্ড। তারপর হচ্ছে পার্কিঞ্জি সিস্টেমে 4 মিটার পার সেকেন্ড, ভেন্টিকুলার মাসেল হচ্ছিল 1 মিটার পার সেকেন্ড। এটা ছিল পরিচালনা করতে এত সময় লাগে। এখন আসলে এক্সাইটেবিলিটি, এক্সাইটেবিলিটি মানে কি, উত্তেজিত হওয়া। ওকে, তো উত্তেজিত হওয়া বলতে কি বুঝাইছে, একটা হার্ট, এই হার্টের মাসেল আমরা কি অটোমেটিসিটি অনুযায়ী ইম্পালস তৈরি করলাম, দেন সব জায়গায় মাসেল মানে ইম্পালসটা চলে গেল। এখন মাসেলগুলো তো ইম্পালস আসছে, এখন তোমার হাতে টাকা আসছে, এখন তুমি টাকা আসার পর কি তুমি কি করবে, টাকা নিয়ে বসে থাকবে না, তুমি কিছু কিনবা। ঠিক তেমনি এখানে হচ্ছিল যে ইম্পালসটা আসছে, ইম্পালসটা আসার পর হচ্ছিল একে কি বলে, মাসেল কন্ট্রাকশন করবে। এই কন্ট্রাকশনটাকে হওয়ার আগে সে উত্তেজিত হবে, উত্তেজিত হওয়ার পর সে না কন্ট্রাকশন হবে। এই উত্তেজিত হওয়াকে বলা ছিল এক্সাইটেবিলিটি। তো দেখো এখন কি বলা হয়েছে যে হার্ট মাসেলগুলো শোজ এক্সাইটেবিলিটি, এই ইম্পালস আসলে তার এক্সাইটেবিলিটি হয়। যখন একটা স্টিমুলাস, পর্যাপ্ত পরিমাণ যখন স্টিমুলাস আসবে, এই জিনিসটা মনে রাখি, এটা ভেরি ইম্পর্ট্যান্ট। যখন পর্যাপ্ত পরিমাণ স্টিমুলাসটা আসবে, তখনই যখন অ্যাপ্লাইড হবে, যখন পর্যাপ্ত পরিমাণ স্টিমুলাসটা যখন হার্ট মাসেলে আসার পর যখন অ্যাপ্লাই হবে, তখনই সে একটা অ্যাকশন পটেনশিয়াল তৈরি করবে। আর আমরা আগের চ্যাপ্টারে পড়ে এসেছি অ্যাকশন পটেনশিয়াল মানে কি, মাসেল কন্ট্রাকশন, তারপর হবে হচ্ছে একসময় রিল্যাক্সেশন। অ্যাকশন পটেনশিয়াল মানে কি বুঝাইছে, কন্ট্রাকশন। ওকে, এরপরে দেখবে যে ফিচার হচ্ছিল কন্ট্রাকশন, এই যে দেখছো কন্ট্রাক্টিলিটি। তাহলে কন্ট্রাক্টিলিটি আগে হচ্ছিল এক্সাইটেবিলিটি হতে হবে। তো যখন পর্যাপ্ত পরিমাণ স্টিমুলেশন পাবে এবং অ্যাপ্লাই হবে, তখন অ্যাকশন পটেনশিয়াল জেনারেট হবে। আর এটাকে বলা হচ্ছিল, এই অ্যাকশন পটেনশিয়াল জেনারেটকে বলা হচ্ছিল এক্সাইটেবিলিটি। সেই এই এক্সাইটেবিলিটি কি হতে পারে, এই স্টিমুলাসটা, যে স্টিমুলাসটা এসেছে, যে স্টিমুলাসটা এসেছে সেটা হতে পারে ইলেকট্রিক্যাল, সেটা হতে পারে মেকানিক্যাল, সেটা হতে পারে কোনো থার্মাল। ঠিক আছে, বিভিন্ন ধরনের। ইলেকট্রিক্যাল মানে কি, যে আমরা দেখো না যে ইমার্জেন্সি কন্ডিশনে একটা পেশেন্ট শুয়ে থাকলে তাকে হচ্ছে হলো বিভিন্ন যে মানে মানে অনেকটা কি আয়রনের মতো একটা বুকে প্রেস করে, এটা ইলেকট্রিক্যাল ইম্পালস দেয়। মেকানিক্যাল কি, আমরা সিআরপি দিই, ওই যে বুকে চাপ দিই, রাইট, হ্যাঁ বুকে চাপ দিই, বুকে চাপ দেয়, ওটা কি মেকানিক্যাল। থার্মাল, অনেক সময় আমরা কিন্তু শক খাই, কারেন্টের শক খেলে হার্ট বন্ধ হয়ে যায়, ওই মানে অনেক হাই ভোল্টেজ চলে গেছে, এটার জন্য হার্ট ব্লক হয়ে গেছে, মানে বন্ধ হয়ে গেছে। সো এটা কি থার্মাল স্টিমুলাস। তাহলে ইলেকট্রিক্যাল স্টিমুলাস বললাম, মেকানিক্যাল, থার্মাল, এই বিভিন্ন ধরনের স্টিমুলাস যখন পর্যাপ্ত পরিমাণে হার্টে যাবে, তখন এই হার্টে মাসেলটা অ্যাপ্লাইড হবে এবং হচ্ছে এক্সাইটেবিলিটি প্রদর্শন করবে, একে অ্যাকশন পটেনশিয়াল বলে। ওকে, তারপর কন্ট্রাক্টিলিটি। কন্ট্রাক্টিলিটি আমরা কি বলছি, প্রথমে এসএ নোডে ইম্পালস তৈরি হলো, দেন হচ্ছে বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেলো কন্ডাক্টিভিটি, দেন কন্ডাক্টিভিটি আসার পর হচ্ছে সেটা হচ্ছে কন্ট্রাক্টিলিটি, এক্সাইটেবিলিটি হবে। উত্তেজিত হলো, উত্তেজিত হওয়ার পর কি তুমি থেমে থাকবে না, উত্তেজিত হওয়ার পর কি করবে, তুমি লাফ দিয়ে দেবে, মানে কন্ট্রাকশন হবে, মাসেল এখানে কন্ট্রাকশন। আর আমরা আগের চ্যাপ্টারে পড়ছি কন্ট্রাকশন হয় কোথায়, অ্যাক্টিন এবং মায়োসিন। এই অ্যাক্টিন এবং মায়োসিন যে মাসেলটা আছে, সেই অ্যাক্টিন মায়োসিনের মাসেলে বিভিন্ন ধরনের বিক্রিয়া হয়, কেমিক্যাল, মেকানিক্যাল বিভিন্ন ধরনের বিক্রিয়া হয়, এবং এর মাধ্যমে হচ্ছে কন্ট্রাকশন সম্পন্ন হয়। দেখো এখানে কি বলা হয়েছে, এই যে অ্যাক্টিন এবং মায়োসিন, এই মাসেলের ভিতরে বিভিন্ন কেমিক্যাল এবং মেকানিক্যাল চেঞ্জেস হয়। এই চেঞ্জেস কিভাবে হয়, মাসেল কন্ট্রাকশন, এই চেঞ্জ হওয়ার কারণে মাসেল কন্ট্রাকশন হয়, এই যে হার্ট মাসেল। তাহলে কি হচ্ছে, অ্যাক্টিন এবং মায়োসিন মাসেলের ভিতরে বিভিন্ন ধরনের কন্ট্রাকশন হওয়ার কারণে যে কন্ট্রাকশন হয়, সেটাকে হচ্ছিল কন্ট্রাক্টিলিটি। ওকে, আফটার এক্সাইটেশন, এই দেখো এক্সাইটেশন হওয়ার পরে কি কন্ট্রাকশন হয়েছে। এখন এই কন্ট্রাকশনটা দুইটা লকে ফলো করে, একটা হচ্ছিল অল অন নান ল, আরেকটা হচ্ছিল ফ্র্যাঙ্ক স্টিয়ারিং ল। আচ্ছা আমি এদিকে দাঁড়া, হ্যাঁ, এই কালারটা চেঞ্জ করে ফেলুন। এই দেখো অল অন নান ল, আরেকটা হচ্ছে ফ্র্যাঙ্ক স্টিয়ারিং ল।
এই দুইটা হচ্ছিল কন্ট্রাক্টিলিটি, মানে একটা হার্টের মাসেল যে কন্ট্রাকশন হবে, এই কন্ট্রাকশনটা হচ্ছিল দুইটা নিয়মে, মানে দুইটা রুল ফলো করে। একটা হচ্ছে অল অর নান ল, এটা হচ্ছে ফ্র্যাঙ্ক স্টারিং ল। আচ্ছা, আমরা আগে অল অর নান ল সম্পর্কে জানি। অল অর নান ল বলতে কি বোঝায়? বোঝা যাচ্ছিল, মনে করো তুমি একটা গেট বাইরে মনে করো আছে হচ্ছিল, মনে করি এই গেটটা খুলতে যে পরিমাণ এনার্জি লাগে সেটা হচ্ছিল, মানে লাথি দিয়ে ভাঙতে 6 জন 6 জন মানুষের শক্তি লাগবে। এই গেটটা লাথি দিয়ে ভাঙতে 6 জন মানুষের এনার্জি লাগবে। ওকে, তাহলে তুমি ভাঙতে পারবে। এখন যদি 6 জন না, এখন যদি এখানে মনে করো 5 জন, একজন আছে, সে কি ভাঙতে পারবে? না, ভাঙতে পারবে না। 2 জন মানুষ যদি থাকে, তাহলে কি এই গেটটা ভাঙতে পারবে? না, পারবে না। 3 জন যদি থাকে, 3 জন যদি লাথি মারে, তাহলে ভাঙতে পারবে? না। 4 জন যদি লাথি মারে, ভাঙতে পারবে? না। 5 জন যদি লাথি মারে, ভাঙতে পারবে? না। একমাত্র যখন 6 জন আসবে, এই 6 জন যখন লাথি মারবে, তখনই হচ্ছিল এই গেটটা ভাঙবে। এর আগে যতজনই, 1 জন 2 জন 3 জন 4 জন যতজনই থাকুক, কোনো ভাঙতে পারবে না। যখন 6 জন আসবে, তখনই ভাঙতে পারবে। ঠিক তেমনি এই গেটটাকে ধরা হচ্ছিল আমাদের হার্টের মাসেল। ওকে, হার্ট মাসেল। এই মাসেলটাকে বা হার্ট সেল, ধরো এই সেলটাকে যদি মনে করি, সেলটা হচ্ছিল আমাদের গেট। এই গেটটাকে স্টিমুলেশন দিতে হলে তোমাকে মনে করো 60 ভোল্টেজ পরিমাণ একটা এনার্জি লাগবে। ওকে, এখন তুমি যদি মনে করো এখানে যদি 10 ভোল্ট এনার্জি দাও, তাহলে এটা কি এক্সাইট বা ভাঙবে? না। মানে এই মাসেলটা কি স্টিমুলেশন হবে? না, হবে না। 20 ভোল্ট দাও, হবে না। একমাত্র এই 60 ভোল্ট দিলেই সেই হার্ট মাসেলটা হচ্ছিল স্টিমুলেশন হবে। এছাড়া নাহলে কোনোভাবে সম্ভব না। তুমি যদি মনে করো 59 ভোল্ট এনার্জিও দাও, তাহলেও এই হার্ট মাসেলটা কোনো স্টিমুলেশন হবে না। ওকে, এটাকে তাহলে একমাত্র স্টিমুলেশন হতে হলে কি পরিমাণ লাগবে? 60 ভোল্ট পরিমাণে এনার্জি লাগবে। এর 1 সেকেন্ড কম হলেও কোনো ভোল্ট, মানে 1 ভোল্ট কম হলেও এই এনার্জি কোনো কাজে লাগবে না। এটাই বলা হয়েছে। তাহলে দেখো, অল আর নান ল বলতে কি হয়েছে? অল বলতে হচ্ছিল হয় ভাঙবে, না হলে ভাঙবে না। নন, কিছু হবে না। দেখো, ইফ মায়োকার্ডিয়াল ফাইবার্স যদি স্টিমুলেশন হয়, ওকে, স্টিমুলেশন হয় মানে কি হয়? স্টিমুলার পরিমাণ, মানে স্টিমুলেশন পরিমাণ যেটা হয় 60 অথবা অ্যাবভ থ্রেশহোল্ড লেভেল হয় 60 বা তার চেয়ে বেশি পরিমাণ যদি তুমি, মানে 60 বা 60-এর বেশি পরিমাণ যদি তুমি মানে স্টিমুলেশন দাও, তাহলে হচ্ছিল কি, দেয়ার উইল বি ম্যাক্সিমাম কন্ট্রাকশন অফ দ্য হার্ট মাসেল। তাহলে এখানে কি বলছে? এখানে বলতেছে যে মায়োকার্ডিয়াল ফাইবার যেগুলো আছে, সেটা স্টিমুলেশন তখনই হবে যখন একটা প্রপার স্টিমুলেশন অথবা তার চেয়ে বেশি পরিমাণ স্টিমুলেশন যদি দাও, তখনই ম্যাক্সিমাম কন্ট্রাকশন হবে। ওকে, এখন যদি মনে করো তুমি বললা যে না, আমি যদি স্টিমুলেশনটা যদি সাব থ্রেশহোল্ড দেই, মানে তার চেয়ে কম পরিমাণ যদি স্টিমুলেশন দেই, মানে 10 20 30 বা 59, যদি সাব থ্রেশহোল্ড স্টিমুলেশন দেই, তাহলে দেয়ার উইল বি নো কন্ট্রাকশন। ঠিক এই গেটটা ভাঙার মতো। যদি তার চেয়ে কম এডিকুয়েট স্টিমুলেশন না দাও, তাহলে হার্ট মাসেল কোনো কন্ট্রাকশন হবে না। আর যদি প্রপার স্টিমুলেশন বা তার চেয়ে বেশি পরিমাণ স্টিমুলেশন দাও, তখনই এই কন্ট্রাকশনটা সংগঠিত হবে। এটাকে বলা হচ্ছিল অল অর নান ল। তারপর ছিল ফ্র্যাঙ্ক স্টারিং ল। আচ্ছা, ফ্র্যাঙ্ক স্টারিং লটা আরেকভাবে বুঝাই। আগে বুঝাইলে পরে পড়লে বুঝবে। দেখো, মনে করে একটা রশি খেলা আছে না? এই রশি খেলার ভিতরে দেখো, এই যে এটা ছিল রশি খেলা। এই রশি খেলার ভিতরে মনে করো এখানে 4 জন মানুষ আছে। ওকে, আর এখানে 5 জন মানুষ বা 10 জন মানুষ আছে। ওকে, এবং এই 10 জন মানুষের এই যে রশিটা হচ্ছিল রাবার টাইপ। এখন 10 জন মানুষ টান দিলে এটার ইলাস্টিসিটি বা মানে দৈর্ঘ্য কি বাড়বে বেশি? হ্যাঁ। এবং এই মানুষের চেয়ে এরা হচ্ছিল জয়ী হবে, মেইনলি হচ্ছিল এরা জয়ী হবে টানাটানিতে। ওকে, এখন হচ্ছিল 10 জন মানুষ টানলে এই রাবার জিনিসটা কি ইলাস্টিসিটি হবে বেশি। ওকে, ইলাস্টিসিটি হবে বেশি, টানবে বেশি, এবং জয়ীও হবে বেশি, মানে এখানে ব্যাকে ফোর্স হবে বেশি। এই জিনিসটা হচ্ছিল ফ্র্যাঙ্ক স্টারিং ল কি বলতেছে এখানে? এই লটা তোমাকে মুখস্থ রাখতে হবে। এটা একটা ল, এটা তুমি মানে বুঝে নিজের মতো বানায় বললে হবে না, এটাকে প্রপারভাবে বলতে হবে যেভাবে আছে। কিভাবে আছে এটা আমি বলে দেবো। দেখো, ফোর্স অফ হার্ট কন্ট্রাকশন, ওকে, হার্টের যে কন্ট্রাকশনের যে ক্ষমতাটা, এইটা অবশ্যই প্রপোর্শনাল কার প্রতি? টু দ্য ইনিশিয়াল লেন্থ অফ দ্য কার্ডিয়াক মাসেল ফাইবার। দেখো, এই মাসেল ফাইবারকে আমরা কি হিসেবে বলছি? রশি হিসেবে কল্পনা করছি, রাইট? হ্যাঁ, এই ইনিশিয়াল লেন্থ অফ দ্য কার্ডিয়াক মাসেল ফাইবার। এখন দেখো, এইখানে মানুষ বেশি ছিল, রাইট? এই মানুষ বেশি থাকার কারণে এই লেন্থটাও বেড়ে গেছে, এবং লেন্থ বাড়ার কারণে টানও আসবে বেশি, মানে এদের হাত থেকে একটু একটু করে
রশি ছুটে যাচ্ছে, রশিটা ওইখানে চলে যাচ্ছে, রশিটা, কারণ এরা একজন পড়ে গেছে, দুইজন পড়ে গেছে, তিনজন পড়ে গেছে, চারজন পড়ে যাওয়ার পর তারা সব রশিটা টান দিয়ে নিয়ে নিছে। তো ইনিশিয়াল লেন্থ অফ দ্য মাসেল ফাইবার, এটা প্রপোর্শনাল টু দ্য ফোর্স অফ কন্ট্রাকশন, অর্থাৎ যার মাসেল বড় হবে তার ফোর্স অফ কন্ট্রাকশনও বেশি হবে। আরেকটা জিনিস দেখো, একটা মনে করো জিমে গেছো, এখন জিমে হচ্ছিল একটা ছোট মানুষ আছে, একটা ছোট মানুষ হ্যাংলা প্যাংলা, তার ওজন হচ্ছিল 60 কেজি, আর একটা এই বড় জায়ান্ট একটা মানুষ, অনেক বডি বিল্ডার, অনেক বডি বিল্ডার, অনেক বডি বিল্ডার, তাহলে ওই কি করবে, ওর মনে করো ওয়েট হচ্ছিল 110 কেজি। ওই হলো বডি বিল্ডার মানুষ। এখন এই মানুষটা দেখো, এই মানুষটা হচ্ছিল মানে মাসেল লেন্থ অনেক বেশি, অনেক মোটা সোটা, লেন্থ অনেক বেশি। আর এই মানুষটা কি একটা পুচকি মানুষ, ছোট ছোট মাসেল। দেখো এই মানুষটা যত বড় মাসেল, এই মানুষটার কি মাসেল লেন্থ অনেক বড়, এই লেন্থ বড় থাকার কারণে তাকে যদি ওয়েট লিফটিং করতে দেয়, সে কি অনেক মানে বেশি পরিমাণে মাসেল আছে, তাই কন্ট্রাকশন হবে বেশি, ফলে সে ওয়েট লিফটিং সেই 100 কেজি পরিমাণ ওয়েট লিফট করতে পারে। আর এই মানুষটাই তো ছোট, এই পাশের মানুষটা, এন্ড এই মানুষটার ওজন হচ্ছে 60 কেজি, এন্ড কি তার ওজনের চেয়ে বেশি পরিমাণ সে মাসেল তৈরি করতে পারে না, তার ফাইবারই কম, সে মাসেল এত ভারী জিনিস উঠাতে পারবে পারবে না। এই জিনিসটা এখানে বলা হয়েছে যে ইনিশিয়াল লেন্থ দৈর্ঘ্য যদি হয় বেশি, এই বেশি থাকার কারণে ফোর্স অফ কন্ট্রাকশন, সেই কন্ট্রাকশনও হবে হচ্ছিল বেশি। এটাকে হচ্ছিল ফ্র্যাঙ্ক স্টারিং ল। তাহলে ফ্র্যাঙ্ক স্টারিং লটা কি বলছে, যে ফোর্স অফ কন্ট্রাকশন বেশি হবে ইজ প্রপোর্শনাল টু দ্য ইনিশিয়াল লেন্থ, অর্থাৎ ইনিশিয়াল লেন্থ যত বেশি হবে হার্টের, ঠিক তেমনি ফোর্স অফ কন্ট্রাকশনও বেশি হবে। হার্ট যত বড় হবে তার কন্ট্রাকশন ক্ষমতা বেশি হবে। একটা ছোট বাচ্চার মানুষের যে হার্ট পাঞ্চ করার ক্ষমতা, কন্ট্রাকশন ক্ষমতা, অবশ্যই একটা বড় মানুষের হার্ট কন্ট্রাকশন করার ক্ষমতা তার চেয়ে বেশি, সে বেশি পরিমাণ পাম্প করতে পারবে। আর বেশি পরিমাণ পাম্প করার কারণে তার হচ্ছিল বডিতে যে এত বড় দৈর্ঘ্য, হুম, এত বড় একটা মানুষের এই দূর দূর পর্যন্ত সে পাম্প করতে পারে, আর ছোট মানুষের এই ছোট ছোট জায়গায় পাম্প করতে পারে, এই জন্য তার হার্টও ছোট। এটাই বলেছে ফ্র্যাঙ্ক স্টারিং ল। এই ইনিশিয়াল লেন্থ অফ দ্য কার্ডিয়াক মাসেল, এখানে দেখো এটা আরেকটা জিনিস, এটা একটা বললাম, আবার আরেকটা হচ্ছে ইনিশিয়াল লেন্থ অফ দ্য কার্ডিয়াক মাসেল ইজ প্রপোর্শনাল টু দ্য এন্ড ডায়াস্টোলিক ভলিউম। এখানে একটা জিনিস আমি বুঝিয়ে দিই, আরেকটা জায়গা কোথায়, আচ্ছা এই যে দিকে তো ফ্র্যাঙ্ক স্টারিং ল আছে। আচ্ছা আমরা এই কোশ্চেনটা দেখি, এটা হচ্ছে হলো ডিএমসিতে আসছে, তো আমরা ডিএমসি কোশ্চেন পড়তেছি। আমরা এখন পড়তেছি হচ্ছে জ্ঞানমের 26তম এডিশন এবং কনসাইন্স আরেকটা বুক, এই বুকের 106 এডিশনও আমরা পড়তেছি, মানে আমরা এখন দুইটা বই থেকে পড়তেছি। আমরা এখন অনেক জ্ঞানী মানুষ, কারণ আমরা এখন হার্ট পড়তেছি, এবং হার্ট পড়ার মাধ্যমে আমরা চাই না যে ব্রেকআপ হয়, আর ব্রেকআপ হওয়ার জন্য অনেকগুলো বই পড়তে হবে, যাতে আমরা হার্টের কার্ডিয়াক মানে ভাস্কুলার জিনিস সবগুলো আমরা ভালো মতো জানতে পারি। তাহলে আমরা এখন দেখো এখানে কি বলছি, ফোর্স অফ কন্ট্রাকশন ইজ প্রপোর্শনাল টু দ্য ইনিশিয়াল লেন্থ অফ দ্য কার্ডিয়াক মাসেল, এটা বলছি। এখন দেখো একটা জিনিস মনে করো পলিথিন, এই পলিথিন হচ্ছিল ছোট, হ্যাঁ, এখন তুমি এটাকে ফু দাও, পলিথিনটা ছিল ছোট, এটাকে ফু দিলে সে অল্প পরিমাণ ফু নিবে, দেন তুমি যদি ফু ছেড়ে দাও তাহলে সে অল্প পরিমাণ ফু বের হবে, অল্প বাতাস বের হবে। ওকে, অল্প বাতাস, যেহেতু পলিথিন ছোট, দিস অল্প বাতাস, বেরও হবে অল্প বাতাস। আরেকটা মনে করো অনেক বড় পলিথিন আছে, তার ভিতরে মনে করো তুমি এই পরিমাণ বাতাস দিছো, তাহলে যেহেতু এই পলিথিনটা বড় তাই বাতাস হবে বেশি, এবং যখন বাতাস ছাড়বে সে বাতাসটার পরিমাণও হবে বেশি। ঠিক তেমনি মনে করো একটা হার্ট, এই হার্টের মানে সিস্টোলিক তো মানে জানো, ডায়াস্টোলিক মানে জানো, ডায়াস্টোলিক মানে কি রিল্যাক্স কন্ডিশন, আর সিস্টোলিক মানে হচ্ছিল কন্ট্রাকশন কন্ডিশন। তাহলে ডায়াস্টোলিক মানে কি রিল্যাক্স কন্ডিশন। এখন দেখো তুমি যখন মনে করো প্রচুর পরিমাণে ব্লাড আসলো, এখন এই হার্টের যত মাসেল ফাইবার যত বড় হবে সে তত পরিমাণে, মানে যত বেশি ব্লাড ঢুকবে সে তত পরিমাণে এই রিল্যাক্সও হতে পারবে, রাইট। অ্যান্ড যদি হার্টটা যদি ছোট, তো একটু 1 ml ব্লাড গেলেই সে আর রিল্যাক্স করবে না, তারপর কন্ট্রাকশন শুরু হয়ে যাবে। ওকে, আর যদি হার্ট মাসেল অনেক বড় হয় তাহলে প্রচুর পরিমাণে ব্লাডও ঢুকবে এবং লেন্থও বাড়বে। এটাই বলা হয়েছে যে দেখো ইনিশিয়াল লেন্থ অফ দ্য কার্ডিয়াক মাসেল ফাইবারের দৈর্ঘ্য যত বড় হবে তার ইনডায়াস্টোলিক ভলিউম, মানে সে তত পরিমাণ রিল্যাক্স হতে পারবে, তত পরিমাণ সে নিজের ভিতরে ব্লাড নিতে পারবে। ওকে, তাহলে কি বলছে যে তার ডায়াস্টোলিক এদিকে একটা জিনিস, ফাইবার যত বড় হবে সেই পরিমাণ হচ্ছে হলো ব্লাড ভিতরে ঢুকবে, আর তত পরিমাণ হচ্ছে হলো ডায়াস্টল হবে বা রিল্যাক্স হবে। ওকে, রিল্যাক্স হবে। তো এটাই বুঝাইছে হচ্ছিল ইনিশিয়াল লেন্থ অফ দ্য কার্ডিয়াক মাসেল ফাইবার যত বড় হবে
তার ডায়াস্টল বা রিল্যাক্স হওয়ার ক্ষমতা তত বেশি হবে। মনে করো একটা মানুষ যদি মনে করো এই জিনিসটা যদি ছোট বাচ্চা থাকে, আরেকটা উদাহরণ দিই, ছোট বাচ্চা মনে করো, ছোট বাচ্চা না, একটা ইয়াং ছেলে, সে একটা মেয়েকে মানে গলা মিলাইতে পারে, হাক করতে পারে। এখন যদি আরেকটা মানুষ আছে অনেক বড়, সে যে হাক করবে কি একটা মেরে হাক করবে না, সে 10-12টা মেরে বুকের ভিতর জড়া নিতে পারবে, কারণ কি তার হাতের মাসেল ফাইবার অনেক বড়, লেন্থ অনেক বড়, তাই ভিতরে নেওয়ার ক্ষমতাও অনেক বড়। এই জিনিসটাই বলা হয়েছে ফ্র্যাঙ্কিস্টারিং ল। তাহলে কি বলছে ফ্র্যাঙ্কিস্টারিং ল, ফোর্স অফ কন্ট্রাকশন ইজ প্রপোর্শনাল টু দ্য ইনিশিয়াল লেন্থ অফ দ্য কার্ডিয়াক মাসেল ফাইবার। আর ইনিশিয়াল লেন্থ অফ দ্য মাসেল ফাইবার এটা প্রপোর্শনাল হচ্ছিল ইন ডায়াস্টলিক বলে, এটা ছিল ফ্র্যাঙ্কিস্টারিং ল। তাহলে হচ্ছিল কন্ট্রাক্টিলিটির ক্ষেত্রে দুইটা ল কাজ করে, একটা ছিল নান ল, একটা ছিল ফ্র্যাঙ্কিস্টারিং ল। এখন সে ইম্পর্টেন্স অফ ফ্র্যাঙ্কিস্টারিং ল, এটা হচ্ছে রিটেন অনেকবার আসে, এবং এটা দেখো তোমাদের ডিউতেও আসছে। এই দেখো ডিউ 19-এ এই ফাংশনাল সিন্স, এই যে কোথায় ডিউ 17-তে এই যে ফ্র্যাঙ্কিস্টারিং লটা আসছে। তাহলে এটা ভেরি ইম্পর্টেন্ট, আমরা একটা ডিউ কোশ্চেন সলভ করে ফেললাম, রিটেন কোশ্চেন। এখন ইম্পর্টেন্সটা কি, ইম্পর্টেন্সটা আমরা এখান থেকে পড়ি। এখন দেখো ইম্পর্টেন্সটা কি, একটা মনে করো হার্টের মাসেল, এই মাসেলটা ধরো এই যে হার্টের মাসেল, এর কি ইকুয়াল স্ট্রোক ভলিউম। এখন হচ্ছিল একই সময়ে দুইটা দুইটা ভেন্ট্রিকল, এই যে রাইট ভেন্ট্রিকল এবং লেফট ভেন্ট্রিকল, দুইটা একই সাথে স্ট্রোক করে। মনে করো একটা ব্লাড আসলো, ভরতেছে ভরতেছে ভরতেছে, সব সমানুপাতিক ভরলো, যেন ছিল একসাথে ধাম করে পাম্প করে ব্লাডগুলো ইজেক্ট করে দিল। এখন যদি মনে করো এক জায়গায় যদি মনে করো না হতো, হ্যাঁ এখন যদি মনে করো, দেখো এই যে যদি ইকুয়াল স্ট্রোক ভলিউম, দুই সাইডে সমানভাবে পাম্প করবে, এই পাম্প করার কারণ কি ফোর্স অফ কন্ট্রাকশন সেম থাকবে, এটাই তো বলেছি যে ফোর্স অফ কন্ট্রাকশন এখন যদি ইনিশিয়াল লেন্থ যদি কম বেশি হতো, তাহলে কি সমান পরিমাণ ফোর্স অফ কন্ট্রাকশন পাইতাম না। তাহলে এই ইনিশিয়াল লেন্থ এবং ইনডাস্ট্রিয়ালিক ভলিউম সেম বাড়ার কারণে ফোর্স অফ কন্ট্রাকশন ইকুয়াল লেভেলে যাবে, একই পরিমাণ বের হবে, এটা একটা। আবার দেখো এদিকে একটা এটা লাইফ সেভিং ডিভাইস, এটা রিটেন ভাইবা অনেক জায়গায় জিজ্ঞেস করে। এখন দেখো একটা মানুষের লেফট ভেন্ট্রিকুলার ফেল হয়ে গেছে, মানে এই যে হার্ট মাসেলটা আছে না, এই যে হার্ট, এই হার্টটা কোনো পাম্প করতে পারে না, ওকে, যেমন আছে এমনই আছে। ফলে লেফট ভেন্ট্রিকুলার ফেল হয়েছে, ফেল মানে কি ভেন্ট্রিকলটা ফেল, পাম্প করতে পারে না। আচ্ছা ঠিক আছে, এখন যদি পাম্প না করতে পারে তাহলে কি হবে, লেফট ভেন্ট্রিকুলার কি কন্ট্রাকশন হবে না, কন্ট্রাকশন হবে না, কারণ এই মাসেলটা তো ফেল, কন্ট্রাকশন হবে না। আচ্ছা কন্ট্রাকশন না হলো তাহলে কি হবে, এক সময় যে অ্যাকুমুলেশন অফ ব্লাড, মানে অনেকটা রিল্যাক্স কন্ডিশনের মতো, অ্যাকুমুলেশন অফ ব্লাড ইন লেফট ভেন্ট্রিকুলার ফেলো, যেহেতু এটা রিল্যাক্স করতে পারে না, ধুম ধুম করে ব্লাড আসতে থাকবে আসতে থাকবে আসতে থাকবে, ভেন্ট্রিকুলার ভিতরে ব্লাড আসতে থাকবে, আচ্ছা আসতে থাকলো, এন্ড আস্তে আস্তে এক সময় কি ইন ডায়াস্টলিক ভলিউম, এই যে অনেক বড় হয়ে যাবে, রাইট, ইন ডায়াস্টলিক ভলিউমটা বেড়ে যাবে। এখন আমরা জানি যদি ইন ডায়াস্টলিক ভলিউম বেড়ে যায়, এই যে দেখো ইন ডায়াস্টলিক ভলিউম বেড়ে যায়, মানে কি ইনিশিয়াল লেন্থও বেড়ে গেল, আর ইনিশিয়াল লেন্থ বেড়ে গেলে কি হবে, ফোর্স অফ কন্ট্রাকশনে বেড়ে যাবে। তো ইন ডায়াস্টলিক ভলিউম যেহেতু বেড়ে গেছে, তো ইনিশিয়াল লেন্থ অফ দ্য কার্ডিয়াক মাসেল ফাইবার বেড়ে গেছে। আর আমরা জানি ফ্র্যাঙ্কিস্টারিং ল অনুযায়ী ইনিশিয়াল লেন্থ বেড়ে যাওয়া মানে কি ফোর্স অফ কন্ট্রাকশন, হঠাৎ যখন বেড়ে গেছে ইনিশিয়াল লেন্থ, তখন হঠাৎ হার্ট জেগে যাবে, জেগে যেয়ে কি করবে, ফোর্স অফ কন্ট্রাকশন করবে, আর ফোর্স অফ কন্ট্রাকশন বেড়ে যাবে, ফলে কার্ডিয়াক আউটপুট বেড়ে যাবে, আর কার্ডিয়াক আউটপুট বেড়ে গেলে ব্লাড বাইরে বেড়ে যাবে, আর ব্লাড বাইরে বের হয়ে গেলে কি সাপ্লাই টু দ্য অল অর্গান, যেখানে যেখানে ব্লাড দরকার ছিল সেখানে সেখানে ব্লাড পৌঁছে যাবে। এর মাধ্যমে ভেন্ট্রিকুলার ফেল হলেও আমরা মোটামুটি একটা লাইফ সেভিং কন্ডিশনে চলে যেতে পারি। এটা অটোমেটিসিটি, এটা ফ্র্যাঙ্কিস্টারিং ল অনুযায়ী কাজ করে। ওকে, তাহলে ফ্র্যাঙ্কিস্টারিং ল শেষ, এই যে এটা শেষ হয়ে গেল। দেন রিফ্রেক্টরি পিরিয়ড, টনিসিটি, ফাংশনাল সিনসাইশিয়াম। এখন রিফ্রেক্টরি পিরিয়ড, টনিসিটি, এই দুটো পরবর্তীতে অনেক বড় আলাপ আলোচনা, আমরা ওটা বলবো। এখন ফাংশনাল সিনসাইশিয়ামটা এটা আমরা বলি। ফাংশনাল সিনসাইশিয়ামটা কি, ফাংশনাল সিনসাইশিয়ামটা দেখো আমরা ছোটকালে পড়ছি যে একটা হার্ট মাসেল, এই মাসেলের ভিতরে অনেক ধরনের কার্ডিয়াক ডিস্ক থাকে, ওকে, হার্ট মাসেলের বিশেষ বৈশিষ্ট্য কি, কার্ডিয়াক ডিস্ক থাকে। এখন এই কার্ডিয়াক ডিস্কটা এই দেখো মনে করো একটা এই যে হার্ট মাসেল, এদিকে একটা ডিস্ক আছে, এইখানে একটা ডিস্ক, এটা কি সেল, আর এটা ইন্টারক্যালেটেড ডিস্ক, ওকে, ইন্টারক্যালেটেড ডিস্ক। এখন এই দুইটা সেলের মাঝখানে এই ব্যারিয়ারটা থাকার কথা ছিল নর্মালি, বাট এই ব্যারিয়ারটার একটা বিশেষ বৈশিষ্ট্য এইখানে অনেক গ্যাপ জাংশন থাকে। এই গ্যাপ জাংশন থাকার কারণে একটা ইম্পালস এখান থেকে ধুম করে আরেকটা সেলে চলে যায়, আবার এখান থেকে অনেক ফাস্ট ট্রান্সমিট হয়, ওকে, অনেকক্ষণ দাঁড়াইতে হয় না। যদি ব্যারিয়ার থাকতো তাহলে কি অনেক একটা ইম্পালস আসতো, তারপরে এখানে বিভিন্ন মেকানিজম হতো, দেন এইখানে এই সেলে আসতো। কিন্তু এইখানে গ্যাপ জাংশন থাকার কারণে অনেক ফাস্ট ট্রান্সমিট হয়, ওকে, এই যে গ্যাপ জাংশন থাকার কারণে।
আর এই গ্যাপ জাংশনটা হয়েছে কেন, এই ইন্টারক্যালেটেড ডিস্ক থাকা কেন? তাহলে কি ইন্টারক্যালেটেড ডিস্কের মাঝে অনেক গ্যাপ জাংশন থাকে, এই গ্যাপের মাধ্যমে খুব ফাস্ট এই ইম্পালসগুলো এক সেল থেকে আরেক সেলে অনেক ফাস্ট ট্রান্সমিট হয়। এটাই হচ্ছিল, এই দেখো এই ট্রান্সমিট হলে কি হবে, একটা মনে করো হার্টে কি ব্লাড সাপ্লাই, এটা অনেক ভাইটাল অর্গান, খুব ফাস্ট হচ্ছিল ব্লাড ট্রান্সমিট বা ইম্পালস ট্রান্সমিট করা দরকার। এখন যদি আস্তে আস্তে ইম্পালস ট্রান্সমিট হয় তাহলে কি কোনো কাজ হবে? না, কোনো কাজ হবে না। এর জন্য হচ্ছিল সৃষ্টিকর্তা এখানে ইন্টারক্যালেটেড ডিস্ক দিয়ে দিছে, যার ভিতরে গ্যাপ জাংশন থাকে, খুব ফাস্ট ইম্পালস যেহেতু যায়, এর মাধ্যমে অনেক ফাস্ট হার্টবিট হয়, সব অর্গানে হচ্ছিল ব্লাড সাপ্লাই হয়। এটাকে বলা হচ্ছিল ফাংশনাল সেন্সাইশন। দেখো কার্ডিয়াক মাসেল ফাইবার যেগুলো আছে না, হ্যাঁ এই যে দেখো কার্ডিয়াক মাসেল ফাইবার, এই কার্ডিয়াক মাসেল ফাইবার ছিল ইলেকট্রিক্যালি কানেক্টেড উইথ ওয়ান অ্যানাদার বাই গ্যাপ জাংশন। এই দেখো গ্যাপ জাংশন, এই যে মাত্র যে বললাম, এই গ্যাপ জাংশনের মাধ্যমে ছিল কানেক্টেড থাকে। এর মাধ্যমে ওয়েন ওয়ান মাসেল ফাইবার ইজ এক্সাইটেড, ধরো একটা সেল যখন, এই যে একটা সেল যদি মনে করি এই সেলটা যদি এক্সাইটেড হয়ে যায়, দ্য অ্যাকশন পটেনশিয়াল, যে ইম্পালসটা ঢুকেছিল সেই ইম্পালসটা খুব ফাস্ট অন্য অন্য মাসেল ফাইবারে, একটা থেকে আরেকটা অন্য অন্য মাসেল ফাইবারে অনেক ফাস্ট চলে যাবে। এটাকে বলা হয়েছে বিকজ অফ, কেন? বিকজ অফ প্রেজেন্স অফ ইন্টারক্যালেটেড ডিস্ক। এটাই বলছে যে ইন্টারক্যালেটেড ডিস্ক থাকার কারণে, আর ইন্টারক্যালেটেড ডিস্ক হচ্ছে গ্যাপ জাংশন থাকার কারণে অনেক ফাস্ট হচ্ছে একটা মাসেল ফাইবার এক্সাইটেড হলে পটেনশিয়াল স্পিডটা আরেক ফাইবারে অনেক ফাস্ট চলে যায়। এটাকে বলেছিল ফাংশনাল সেন্সাইশন। তাহলে মোটামুটি আমাদের হার্টের যত প্রপার্টিস গুলো আছে সবগুলো, এই দুইটা আমি বলতেছি, পরবর্তীতে অনেক বড় ব্যাখ্যা আছে। এই যে দেখো রিফ্রেক্টরি পিরিয়ড, এই যে দেখো রিফ্রেক্টরি পিরিয়ড, এই রিফ্রেক্টরি পিরিয়ড নিয়ে আমরা এখন জানবো। দেখো এখন রিফ্রেক্টরি পিরিয়ড অনেক মানে ইম্পর্টেন্ট, এটা হচ্ছে দেখো ডিউ 25 আসছে, রিসেন্ট প্রফে আসছে। তাহলে রিফ্রেক্টরি পিরিয়ড বলা যে কথা এবং রেস্ট নেওয়া সেম কথা। এখন দেখো আমাদের একটা হার্টের মাসেল এই প্রচুর পরিমাণে ধূপ 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 কাজ করতে থাকে। এখন তারও তো একটু খাবার দরকার না? তুমি যদি মনে করো সারাদিন কাজ করো, তোমারও তো দিন শেষে একটু বাসায় যা রেস্ট নিতে হবে, খাবার খাইতে হবে, নাহলে তোমার মাসেল গুলা কি ওয়েক হয়ে যাবে। তুমি সারাদিন কাজ করতে থাকো, একসময় তুমি নেতায় পড়ে যাবে। আর নেতা পড়ে গেলে হবে না, নেতা পড়ে যাবে না। তার জন্য আমি কি করবো, একটু রেস্ট নিয়ে নিই, রেস্ট নেওয়ার পর আবার খাবো, খাওয়ার পর যখন এনার্জি ফুল রিলোড হবে আবার কিন্তু আমরা ধুমায় কাজ করতে পারবো। তো এই জিনিসটা হচ্ছিল রিফ্রেক্টরি পিরিয়ড, এই যে টাইমটা সেই পিরিয়ডটাকে বলেছিল রিফ্রেক্টরি, মানে আবার পুনরুজ্জীবিত হয়ে যায়। তাহলে এখানে রিফ্রেক্টরি পিরিয়ড কি বলছে, রিফ্রেক্টরি পিরিয়ড হচ্ছিল কার্ডিয়াক মাসেল লাইক অল এক্সাইটেবল টিস্যু, মানে যারা কাজ করে তারা কি রিফ্রেক্টরি পিরিয়ড আছে টু রিস্টিমুলেশন ডিউরিং দ্য অ্যাকশন পটেনশিয়াল, যে কাজ করার মাঝখানে একটা হলো তারা রিফ্লেকশন নেয়। এই রিফ্রেক্টরি পিরিয়ডটাকে বলা, এই মানে রেস্টের পর্যায়টাকে বলা হচ্ছিল রিফ্রেক্টরি পিরিয়ড। ওকে, দ্য রিফ্রেক্টরি পিরিয়ড অফ হার্ট ইজ দ্য ইন্টারভেল টাইম, মানে একটা গ্যাপ সময়, রেস্ট টাইম, ডিউরিং হুইচ কখন এ নর্মাল কার্ডিয়াক ইম্পালস ক্যান নট রিএক্সাইট অ্যান অলরেডি এক্সাইট এরিয়া অফ কার্ডিয়াক মাসেল। মানে এটা কি বলছে, এখানে বলতেছে যে একটা সেল মাত্র এক্সাইট হলো, ওকে, এক্সাইট হলো, একটা ইম্পালস কাজ করলো, দেন আরেকবার আরেকটা ইম্পালস যাবে, এখন কি সে ধূপ করে আসবে? না, এর মাঝখানে একটু রেস্ট নেবে। এই রেস্টের ইন্টারভেল সময়টাকে বলা হচ্ছিল রিফ্রেক্টরি পিরিয়ড, এটাই আর কিছু না। এখন ভেরি ইম্পর্টেন্ট হচ্ছিল তার টাইপ, অ্যাবসোলিউট রিফ্রেক্টরি পিরিয়ড, আরেকটা হচ্ছিল রিলেটিভ রিফ্রেক্টরি পিরিয়ড। এখন অ্যাবসোলিউট রিফ্রেক্টরি পিরিয়ড কি? দেখো এখন আমি ধরি একটা লোক, মনে করি একটা লোক অনেক বড় লোক, ওকে, সে জীবনে মানে 500 লাখ টাকা কামায়, মানে একদিনে ধরো করো একটা লোক আছে, লোক অনেক বড় লোক, বড় লোক, সে একদিনে মনে করো ধরো 10 লাখ করে কামায়, একদিনে 10 লাখ টাকা করে কামায়, 10 লাখ করে কামায়। তাহলে 10 লাখ কাজ কামাই ইনকাম করতে কি তার অনেক পরিমাণে পরিশ্রম দিতে হবে। তো অনেক পরিশ্রম করলো, অনেক পরিশ্রম করলো, অনেক পরিশ্রম করলো, ওকে। এখন পরিশ্রম করার পর সে বাসায় যাবে রেস্ট নিতে। দেখো এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, মনোযোগ দিয়ে শোনো, তাহলে এই কনসেপ্টটা ক্লিয়ার হবে, নাহলে এই কনসেপ্ট সারা জীবন তোমাকে ভোগাবে। দেখো এখন কি বলছে, একটা লোক অনেক বড় লোক, তার সে একদিনে 10 লাখ টাকা করে কামায়, অনেক বড় লোক। এখন সে 10 লাখ টাকা কামাইতে কি তার প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হয়, ওকে। পরিশ্রম করার পর কি সে বাসায় যে রেস্ট নিল, ওকে, বাসায় যে রেস্ট নিল। এখন রেস্ট নেওয়ার পর কি, এখন আরেকটা লোক এসে বললো কি, যে ভাই আপনি তো অনেক কাজ করেন, আপনাকে আমি 10,000 টাকা দিব, আপনি চলেন আমার এই কাজটা করে দেন, 10,000 টাকা দিব, কাজটা করে দেন, তার একটা কাজ আছে সেই কাজটা করে দেন। এখন যে মানুষ 10 লাখ টাকা করে কামায়, তার যদি তুমি 10,000 টাকা দাও, তা কি ওই কাজ করবে? সে বলে দৌড় মেয়ে, 10,000 টাকা কি, আমি তো 10,000 টাকা হাতের মূল্য, আমি 10 লাখ টাকা সারাদিন বৈশা কামাই, আপনি আমার বলেন 10,000 টাকা, আমি আপনার এই কাজ করবো না। তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট কি, সে রেস্ট নেবে। তার 10,000 টাকার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছিল তার রেস্ট নেওয়া।
এটা একটা ঘটনা, এটা ছিল ঘটনা 1। এই একটা ঘটনা। আরেকটা ঘটনা হচ্ছিল, একটা লোক সেম, এখন এই লোকটা চলে, এই লোকটা কাজ করবে না, সেম কাজই আরেকটা লোক করে। সে একদিন মাত্র, সে 1 মাসে মানে মাসে মাসে 10,000 টাকা কামায়। ওকে, মাসে 10,000 টাকা কামায়, মাসে 10,000 টাকা ইনকাম করে। এখন হচ্ছিল 10,000 টাকা ইনকাম করার পর সে অনেক পরিশ্রম করলো, পরিশ্রম করার পর কি বাসায় যেয়ে আবার সে রেস্ট নিল। এটা আরেক লোক, এটা ঘটনা 2। এখন এই লোকটা এইখানে আসলো, আইসা বলল যে ভাই আমাকে এই কাজটা করে দেন, আমি আপনার 10,000 টাকা দিব। তো এখন এই লোকটা কি করবে, বাসায় যা রেস্ট নিবে, নাকি মাত্র একদিনে সে এই কাজটা করলে 10,000 টাকা ইনকাম করতে পারতেছে? যেদিকে ওই লোকটা 1 মাসে 10,000 টাকা ইনকাম করে, সেদিকে সে একদিনে 10,000 টাকার ইনকাম করার প্রপোজাল পাইবে। তাহলে সে কি বলবে, দৌড় মিয়া, রেস্ট বাদ দাও, আমার এখন কি কাজটা দাও, আমি কাজটা করবো। কাজটা করবে, হ্যাঁ অবশ্যই কাজটা করবে। মানে তার চেয়ে রেস্টের চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছিল 10,000 টাকা, কারণ সে 1 মাসের চেয়ে যে ইনকাম করে, সে একদিনে সেই পরিমাণে ইনকাম করতে পারতেছে। এটা ছিল ঘটনা 2। তাহলে দেখো, এই ঘটনাটা হচ্ছিল অ্যাবসোলিউট রিফ্লেক্টরি পিরিয়ড। এই যে ঘটনা 1 যেটা, সেটাকে হচ্ছিল অ্যাবসোলিউট রিফ্লেক্টরি পিরিয়ড। আর এটা কি রিলেটিভ। এখন আমরা দুইটা ঘটনার সাথে মানে কোঅর্ডিনেট করি। দেখো, অ্যাবসোলিউট রিফ্লেক্টরি পিরিয়ড কি বলছে, দ্য পিরিয়ড ডিউরিং হুইচ এ সেকেন্ড অ্যাকশন পটেনশিয়াল, মানে যে দ্বিতীয় লোকটা যখন আসছে তাকে 10,000 টাকা দিতে, 10,000 টাকা দিয়ে কাজ করাতে, এ সেকেন্ড অ্যাকশন পটেনশিয়াল ক্যান নট ইলিসিয়েটেড, মানে হচ্ছে হলো উজ্জীবিত করতে পারে না, বা ওই লোকটাকে, প্রথম ব্যক্তি যে 10 লাখ টাকা করে কামায়, তাকে কি ইলিসিয়েটেড মানে কি, তাকে রেস থেকে মানে তাকে আবার কাজে ব্যাক করতে পারে না, ক্যান নট বি ইলিসিয়েটেড ইভেন উইথ এ স্ট্রং স্টিমুলাস। 10,000 টাকা দেওয়ার পরেও সে কাজ করতে পারতেছে না, রাইট? এটাই হচ্ছিল কারণ কি, তার কাছে হচ্ছিল মানে তার কাছে হচ্ছিল ইয়াটা বেশি ইম্পর্টেন্ট, রেসটা বেশি ইম্পর্টেন্ট। এখানে হচ্ছিল অ্যাবসোলিউট রিফ্লেক্টিভ পিরিয়ড। তাহলে অ্যাবসোলিউট রিফ্লেক্টিভ পিরিয়ড ফিজিওলজি ভাষায় কি, অ্যাবসোলিউট রিফ্লেক্টিভ পিরিয়ড হচ্ছিল ফিজিওলজি ভাষা হচ্ছিল, তুমি একটা সেলকে যদি মনে করো প্রপার স্টিমুলেশন না দাও, মানে 10 লাখ টাকার চেয়ে বেশি পরিমাণে, মনে করো 50 লাখ টাকার পরিমাণ যদি তুমি স্টিমুলেশন না দাও, তাহলে তুমি এটাকে স্টিমুলেট করতে পারবে না, মানে এই জিনিসটাকে তুমি আবার স্টিমুলেট করতে পারবে না, সে রেস্ট কন্ডিশনেই থাকবে। এটাকে বলেছিল অ্যাবসোলিউট রিফ্লেক্টরি পিরিয়ড। মানে হচ্ছে একটা সেলকে, একটা হার্ট সেলকে তুমি যদি যত পরিমাণে তুমি স্টিমুলেশন দাও, সে কোনোভাবেই রিফ্লেকশন থেকে স্টিমুলেশন বা ইলিসিয়েটেড কন্ডিশনে যাবে না, কারণ কি সে রেস্ট কন্ডিশন বা অ্যাবসোলিউট রিফ্লেক্টরি পিরিয়ডে আছে। আর রিলেটিভ রিফ্লেক্টরি পিরিয়ড কি, ইট ইজ আ টাইম ডিউরিং হুইচ মাসেল ইজ মোর ডিফিকাল্ট টু এক্সাইট দ্য নর্মাল, বাট এক্সাইটেড বাই এ ভেরি স্ট্রং এক্সাইটরি সিগন্যাল। মানে এখানে বলা হয়েছে যে এই ঘটনাটা, যে একটা মানুষ যদি, এই লোকটা যদি মনে করো 5,000 টাকা, মনে করো 1,000 টাকা নিয়ে আসতো, 1,000 টাকা, তাহলে এই লোকটা কাজ করতো না। কিন্তু যদি মনে করো 10,000 টাকা যখন নিয়ে আসবে, তখন কাজ করবে। ঠিক তেমনি তুমি একটা হার্ট মাসেলকে যদি, মনে করো একটা হার্ট মাসেল 50 ভোল্টে কাজ করে, এখন সে রেস্ট কন্ডিশনে আছে, এখন তুমি যদি এই মাসেলকে 1 ভোল্ট দিয়ে এক্সাইট করতে চাও, সে এক্সাইটেড হবে না, তাকে অবশ্যই 50 বা এর কাছাকাছি পরিমাণ মানে সিগন্যাল দিলেই সেই মাসেলটা এক্সাইটেড হবে। ওকে, এক্সাইটেড বাই এ স্ট্রং এক্সাইটেটরি সিগন্যাল, এটাকে বলা ছিল রিফ্লেক্টরি পিরিয়ড। তাহলে অ্যাবসোলিউট রিফ্লেক্টরি পিরিয়ড কি, তুমি ওই মাসেল সেলটাকে যত পরিমাণে সিগন্যাল দাও না কেন, সে অ্যাবসোলিউট পুরো কনফার্ম রিফ্লেক্টরি পিরিয়ডে থাকবে, রেস্টিং অবস্থা থাকবে। আর মানে রিলেটিভ রিফ্লেক্টরি পিরিয়ড কি, রিলেটিভ রিফ্লেক্টরি পিরিয়ড হচ্ছিল, মানে তুমি এই হার্ট সেলকে যদি নর্মাল লেভেলের স্টিমুলেশন দাও না, সে এক্সাইটেড হবে না, বাট তুমি যদি একটা স্ট্রং স্টিমুলেশন দাও, তখনই সে স্টিমুলেটেড হবে। এটাকে বলা ছিল রিফ্লেক্টরি পিরিয়ড, মানে রেস্টিং কন্ডিশন। এখন হচ্ছিল এর ইম্পর্টেন্সটা কি, ইম্পর্টেন্সটা হচ্ছিল যে সামেশন অফ কন্ট্রাকশন ডাজ নট অকার, মানে হার্টে যে পেশি আছে সেটার হচ্ছিল রিফ্লেক্টরি পিরিয়ড অনেক লম্বা, মানে ধূপ ধূপ, এই মাসেল একটা সময় নেয়, এটা হচ্ছিল অনেক লম্বা একটা সময়। এই সময়ের মাঝখানে হচ্ছিল সে আরেকটা ইম্পালস তুমি চাইলে দিতে পারো না, কারণ কি, এই ইম্পালসটা দিলে সেটা হচ্ছে ফ্যাটিক হয়ে যাবে, টিটেনাস হয়ে যাবে। ফ্যাটিক মানে কি, দুর্বল হয়ে যাবে। আর টিটানাস মানে হচ্ছিল ধনুষ্টঙ্কা টাইপের, মানে টেরা হয়ে যাবে। এখন হচ্ছিল এই রিফ্লেক্টরি পিরিয়ড, মানে এই রেস্টিং কন্ডিশনে থাকার কারণে সে দুর্বল হবে না, সে ধনুষ্টঙ্কার বা টেরা হয়ে যাবে না, কারণ কি, সে প্রপার রেস্টিং টাইম পাইছে এবং প্রপার মানে নিউট্রিশন পাইছে, অক্সিজেন সাপ্লাই পাইছে। দেখো এখানে পরবর্তীতে দেওয়া আছে, সে ইনাফ টাইম পাইছে, ইনশোর ইনাফ টাইম ফর রিকভারি অফ কার্ডিয়াক মাসেল রিকভারির জন্য বাই গেটিং নিউট্রিশন অ্যান্ড অক্সিজেন সাপ্লাই, এগুলোর কারণে।
পাওয়ার কারণে। অ্যান্ড যদি মনে করো রিফ্র্যাক্টরি পিরিয়ড না থাকতো এবং খুব ফাস্ট স্টিমুলেশন দিয়ে দিতাম, তাহলে কি করতো, দে প্রডিউস অ্যারিথমিয়া। ওকে, ইফ দ্য ভেন্ট্রিকুলার রেট ইজ এক্সেসিভ, যদি প্রচুর পরিমাণে এক্সেসিভ দেওয়া দাও, তাহলে ভেন্ট্রিকলস কি ফিল হয়ে যাবে এবং বিভিন্ন ধরনের অ্যারিথমিয়া আরও বিভিন্ন অ্যাবনর্মাল কন্ডিশন ডেভেলপ করবে। এটা হলো রিফ্র্যাক্টরি পিরিয়ড। তাহলে আমরা রিফ্র্যাক্টরি পিরিয়ড কি সেটা বুঝলাম, অ্যাবসোলিউট কি সেটা বুঝলাম, যে স্ট্রং স্টিমুলেশন দিলেও সে কাজ করবে না, রিলেটিভ কি স্ট্রং স্টিমুলেশন দিলে কাজ করবে, ইম্পর্টেন্স কি এই রেস্টিং থাকার কারণে সে ফ্যাটিক হবে না, টিটেনাস হবে না, কারণ কি সে প্রপার টাইম পেয়েছে নিউট্রিশন এবং অক্সিজেন সাপ্লাই এগুলো পাওয়ার জন্য, এবং যদি তারপরে দেয় তাহলে অ্যারিথমিয়া এগুলো ডেভেলপ করবে। শেষ। তাহলে হলো আমাদের মোটামুটি হার্টের যত প্রপার্টিজ আছে এগুলো শেষ হলো। এখন আমরা শুরু করবো হলো অ্যাকশন পটেনশিয়াল অফ কার্ডিয়াক মাসেল। এটা ভেরি 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 ইম্পর্টেন্ট। দেখো এটা কোথায় আসছে, ডিউ 11-তে আসছে। অ্যাকশন পটেনশিয়াল অফ কার্ডিয়াক মাসেল, আমরা অ্যাকশন পটেনশিয়াল আমরা কিন্তু আগের ক্লাসে পড়েছি। তাহলে আমরা এখন কার্ডিয়াক মাসেল অ্যাকশন পটেনশিয়াল পড়বো। আমরা জানি কি অ্যাকশন পটেনশিয়াল মানে কি, সোডিয়াম ঢোকা, পটাশিয়াম বের হয়ে যাওয়া, এই ঘটনাগুলোকে বলা হচ্ছে অ্যাকশন পটেনশিয়াল। ওকে, তাহলে হচ্ছে অ্যাকশন পটেনশিয়াল অফ ভেন্ট্রিকুলার মাসেল, ভেন্ট্রিকল ফেজ অফ দ্য ভেন্ট্রিকুলার অ্যাকশন পটেনশিয়াল, অথবা কার্ডিয়াক মাসেল। কার্ডিয়াক মাসেল বলা যে কথা, ভেন্ট্রিকুলার মাসেল বলা সেম কথা। তাহলে ভেন্ট্রিকুলার মাসেল অ্যাকশন পটেনশিয়ালগুলো হয় কিভাবে, এটা হচ্ছে 5টা ফেজে হয়, 5টা ফেজে। এই ফেজগুলো কি, এই যে দেখো এই গ্রাফটা ভেরি ইম্পর্টেন্ট, এই গ্রাফটা জানতে হবে। তাহলে প্রথম পয়েন্টটা কি, ডিপোলারাইজেশন। আমরা আগেই পড়ছি যে অ্যাকশন পটেনশিয়াল প্রথম কি হবে, ডিপোলারাইজেশন। ডিপোলারাইজেশন হয় কিভাবে, ইনফ্লাক্স অফ দ্য সোডিয়াম, সোডিয়াম ভিতরে ঢুকলে ডিপোলারাইজেশন হয়। সোডিয়াম ঢুকে কিভাবে, ভোল্টেজ গেটেড সোডিয়াম চালানোর মাধ্যমে। তাহলে এই যে দেখো এদিকে ছিল রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল ছিল, যখনই সোডিয়াম ঢুকছে তখনই ধূপ করে পজিটিভ হয়ে গেছে, এই যে সোডিয়াম ইনফ্লেক্স, এটা কি ডিপোলারাইজেশন কন্ডিশন। ওকে, তাহলে ডিপোলারাইজেশন হয়ে গেল। ওকে, তারপর হলো এখন ডিপোলারাইজেশন কিভাবে হয়, আমরা বলছি যে সোডিয়াম ঢুকলো মানে কি অ্যাকশন পটেনশিয়ালের মতো কাজ করা শুরু হয়ে গেল, ডিপোলারাইজেশন হলো। এর মাধ্যমে কি দেখো এই যে পিক, এটা কত পরিমাণ লাগে, 20 থেকে 30 ভোল্ট, ডিপোলারাইজেশন হলো। এখন ডিপোলারাইজেশন হওয়ার পর কি আবার রিপোলারাইজেশন ঘটনা, আর আমরা কি বলছি অ্যাকশন পটেনশিয়াল মানে কি ডিপোলারাইজেশন এবং রিপোলারাইজেশনের ঘটনা। যেহেতু ডিপোলারাইজেশন শেষ, এখন আমরা ছিল আর্লি রিপোলারাইজেশন করবো। আর আমরা জানি রিপোলারাইজেশন কিভাবে হয়, পটাশিয়াম এফ্লাক্স, পটাশিয়াম বের হওয়ার মাধ্যমে। এই দেখো এই যে এই ঘটনাটাকে বলা হচ্ছিল রিপোলারাইজেশন। এই যে যখন মনে করো পটাশিয়াম বের হয়ে যাবে তখন রিপোলারাইজেশন। আর রিপোলারাইজেশন কি জিনিস আমরা আগের ক্লাসে পড়ে আসছি, তাই কেউ যদি না বুঝে থাকো ওই ক্লাসটা দেখে আসবো। তাহলে রিপোলারাইজেশন এখানে হলো, পটাশিয়াম বের হয়ে গেল, রিপোলারাইজেশন হয়ে গেল। ওকে, আর এদিকে কি সোডিয়াম চ্যানেল ইনঅ্যাক্টিভ থাকবে। ওকে, তাহলে রিপোলারাইজেশন হলো। এখন আমরা আগেই বলছি যে একটা মাসেল ধূপ কন্ট্রাকশন হলো, দেন হচ্ছিল রিল্যাক্সেশন হলো, আবার কন্ট্রাকশন হলো, আবার রিল্যাক্সেশন। এই মাসেলের মাঝখানে যে একটা ঘটনা, এই যে ডিপোলারাইজেশন রিপোলারাইজেশন রিপোলারাইজেশন রিপোলারাইজেশন, এই মাঝখানে মানে মাসেলের মাঝখানে যে ঘটনা, এটাকে বলা হচ্ছিল রিফ্র্যাক্টরি পিরিয়ড। এই রিফ্র্যাক্টরি পিরিয়ডটা হয় যে কন্ডিশনে, তাকে বলা হচ্ছে প্লাটিউবি। এই যে দেখো প্লাটিউ ফেজ, এই প্লাটিউ ফেজটা হয় কিভাবে, পটাশিয়াম ইনফ্লাক্স এবং হলো পটাশিয়াম ইনফ্লাক্স এবং ক্যালসিয়াম ইনফ্লাক্সের মাধ্যমে। দেখো পটাশিয়াম ইনফ্লাক্স মানে কি, সোডিয়াম ইনফ্লাক্স মানে কি, পজিটিভ বেড়ে যাওয়া, তার মানে কি এটা ডিপোলারাইজেশন ঘটনা। দেখো পজিটিভ বেড়ে যাওয়া মানে হচ্ছিল ডিপোলারাইজেশন, এটা মনে রাখতে হবে। তাহলে কি পটাশিয়াম কমে মানে পজিটিভ কমে যাওয়া বা নেগেটিভ বেড়ে যায় কি রিপোলারাইজেশন। তাহলে দেখো সোডিয়াম যখন ঢুকছিল পজিটিভ চার্জ বেড়ে গেছে, তাহলে ডিপোলারাইজেশন। এখন পটাশিয়াম বের হয়ে গেছে, তাহলে কি নেগেটিভ হচ্ছে, তাহলে এটা কি রিপোলারাইজেশন। তারপর ছিল প্লাটিউ ফেজ। এই ফেজে কি হচ্ছিল, পটাশিয়াম ক্যালসিয়াম ভিতরে ঢুকছে এবং হলো পটাশিয়াম বের হচ্ছে। দেখো যে পরিমাণ পজিটিভ চার্জ ভিতরে ঢুকছে সেই পরিমাণ পজিটিভ চার্জ বেড়ে যাচ্ছে। তাহলে এদিকে কি পজিটিভও হচ্ছিল না, নেগেটিভও হচ্ছে না, তাহলে এদিকে ব্যালেন্স একটা কন্ডিশন। আর এই ব্যালেন্স কন্ডিশনটাকে বলা হচ্ছে প্লাটিউ। দেখো ব্যালেন্স বিটুইন দ্য পটাশিয়াম ইনফ্লাক্স এবং ক্যালসিয়াম ইনফ্লাক্স এবং পটাশিয়াম ইনফ্লাক্স, এটাই। আর এর মাধ্যমে হচ্ছিল সে প্রপার টাইম পায় ফিলিং। মনে করো একটা হার্ট মাসেল, এই যে ধূপ করে, এই মনে করো একটা হার্ট, এই যে হার্ট, এই হার্টে প্রচুর পরিমাণে ব্লাড ঢুকলো, তারপর কি হলো, এই ব্লাড মানে হার্ট কন্ট্রাকশন করলো, ফলে ব্লাড বের হয়ে গেল, আবার হার্ট মাসেল রিল্যাক্স হলো, দেন ব্লাডগুলো ভিতরে ঢুকতেছে। এটা কি রিল্যাক্স কন্ডিশন না? হ্যাঁ, রিল্যাক্স কন্ডিশনটা, এই কন্ডিশনে কি হয়, প্রপার ফিলিং অ্যান্ড ইজেকশনের সময় পায়। এই কারণে হচ্ছিল টিটেনাস, এই যে টিটেনাস হয় না। এই প্লাটিউ প্রিভেন্ট করে কি সামেশন বা টিটেনাস। টিটেনাস না হওয়ার কারণে প্রপার ফিলিং পায়, যার কারণে পরবর্তীতে ইজেকশন হওয়ার জন্য প্রপার এনার্জিও পায়। এটাকে বলা হয় প্লাটিউ। এই কন্ডিশনে কি হয়, এই কন্ডিশনটা হয় কিভাবে,
ক্যালসিয়াম বের হয়ে গেলো, পটাশিয়াম বের হলো এবং ক্যালসিয়াম ঢুকলো। যেহেতু কোনো পজিটিভ নেগেটিভ কোনো এইদিকে কিছু কন্ডিশন হচ্ছে না, এটা কি ব্যালেন্স কন্ডিশন। ব্যালেন্স কন্ডিশনটাকে কি বলে? প্লাটিউ ফেজ। ওকে, তাহলে প্লাটিউ ফেজ গুলো দেন হচ্ছে হলো লাস্ট র্যাপিড রিপোলারাইজেশন। আর আমরা জানি কি রিপোলারাইজেশন মানে হচ্ছে হলো সেলের ভিতরে নেগেটিভিটি বেড়ে যাওয়া বা পটাশিয়াম আউট হয়ে যাওয়া। এই দেখো ইনক্রিজ পটাশিয়াম ইফ্লাক্স। দেখো এখানে কি হচ্ছে, এদিকে হচ্ছে হলো পটাশিয়াম বাইরে বের হয়ে যাচ্ছে। পটাশিয়াম বাইরে বের হয়ে যাওয়া মানে কি ভিতরে নেগেটিভিটি বের হয়ে যাওয়া। নেগেটিভিটি বের হয়ে যাওয়া মানে হচ্ছে রিপোলারাইজেশন। রিপোলারাইজেশন করা। এই যে দেখো এখানে কি বলা হয়েছে, লেট র্যাপিড রিপোলারাইজেশন। এখানে হচ্ছে পটাশিয়াম ইফ্লাক্স হচ্ছে, পটাশিয়াম বাইরে চলে যাচ্ছে। এটা ছিল লেট র্যাপিড রিপোলারাইজেশন। এই দেখো এই ছবিটা যে গ্রাফটা আমি আগেই বলেছি, এই যে এখানে হচ্ছিল ডিপোলারাইজেশন হলো। কিভাবে ডিপোলারাইজেশন এই কন্ডিশনটা হলো? এই কন্ডিশনটা হচ্ছিল সোডিয়াম ঢোকার মাধ্যমে। আর সোডিয়াম ঢোকা মানে হচ্ছে ডিপোলারাইজেশন। তারপর হচ্ছিল এই গ্রাফটা পড়বো। এই গ্রাফটা হয় কিভাবে? এই গ্রাফের শুরুতে হচ্ছিল পটাশিয়াম বের হয়ে যায়। পটাশিয়াম বের হয়ে যায় মানে কি রিপোলারাইজেশন, মানে ইনিশিয়াল রিপোলারাইজেশন। তারপর হচ্ছিল পরের ধাপে হচ্ছিল যেহেতু পটাশিয়াম বের হচ্ছে এবং ক্যালসিয়াম ঢুকতেছে। তো এটা কি একটা ব্যালেন্স কন্ডিশন? আর এই ব্যালেন্স কন্ডিশনে না ডিপোলারাইজেশন হবে না রিপোলারাইজেশন হবে। এখানে কি হবে? প্লাটিউ কন্ডিশন। প্লাটিউ কন্ডিশন। ওকে, তারপর হচ্ছে এই পরবর্তীতে কন্ডিশনে কি আবার পটাশিয়াম বের হচ্ছে। আর পটাশিয়াম বের হয়ে যাওয়া মানে কি সেলের ভিতরে নেগেটিভিটি বেড়ে যায়। নেগেটিভিটি বেড়ে যাওয়া মানে হচ্ছে রিপোলারাইজেশন কন্ডিশন। এই যে দেখো গ্রাফটা বুঝে গেছি আমরা। এই যে দেখো এই র্যাপিড রিপোলেশন শেষ। এখন হচ্ছে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল। এখানে কি ডোমিনেটেড বাই পটাশিয়াম ইফ্লাক্স। এইখানে বলতেছে যে আমি যে আবার যে কন্ডিশনে ছিলাম, এই যে এখান থেকে এদিকে গেলাম, এখান থেকে এখানে আবার সেম কন্ডিশনে এসে পড়লাম। এটাকে বলা ছিল রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল। সেম আবার কন্ডিশন এখন রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল। এটা কিভাবে হচ্ছে? পটাশিয়াম ইফ্লাক্সের কারণে। এই যে পটাশিয়াম ইফ্লাক্স হতে 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 কিন্তু একসময় এই সাইডে এসে পড়ছে। এটাকে বলা হচ্ছিল রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল। এটাই শেষ। আর এর মাধ্যমে কি হয়? ভেন্ট্রিকুলার সেল রিমেইন অ্যাট রেস্ট আনটিল স্টিমুলেটেড। এই জায়গায় কন্ডিশনটা আবার সেম থাকবে যতক্ষণ না পর্যন্ত আবার স্টিমুলেশন হয়। আবার স্টিমুলেশন হবে, আবার রিল্যাক্স হবে, আবার স্টিমুলেশন হবে, এভাবে চলতে থাকবে। এটাকে বলা হচ্ছিল অ্যাকশন পটেনশিয়াল। এই যে ডিপোলারাইজেশন হলো, আর রিপোলারাইজেশন মানে হচ্ছিল অ্যাকশন পটেনশিয়াল। শেষ। ভেন্ট্রিকুলার মাসেলে এখানে এগুলো লাগবে না, এগুলো লাগবে না। এখানে এই গ্রাফটা লাগবে। এই গ্রাফটা আমরা আগেই বলছি যে ফেজগুলো পড়লাম। ফেজ 0, 1, 2, 3, 4। এই যে প্রথমে হচ্ছে ডিপোলারাইজেশন হলো, পরবর্তীতে রিপোলারাইজেশন, পরবর্তীতে প্লাটিউ ফেজ, দেন আফটার র্যাপিড রিপোলেশন, পরবর্তীতে আবার ব্যাক অফ দ্য রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল। আর এখানে এই মেজর আয়নগুলো এগুলা জানতে হবে। প্রথমে কি বলছিলাম? সোডিয়াম ঢুকছে, পরবর্তীতে কি এটা বন্ধ হয়েছে এবং পটাশিয়াম বের হয়েছে। পরবর্তীতে এটার মাঝখানে একটা ব্যালেন্স হয়েছে, দেন আবার পটাশিয়াম বের হয়েছে এবং পটাশিয়াম বের হতে থাকবে যতক্ষণ না রেস্টিং মেমব্রেন কন্ডিশনে না আসে। এটাই। আর এইখানে হচ্ছিল এটা পরবর্তীতে দেওয়া আছে কোনটা কি সেম জিনিস। আচ্ছা, ক্লিনিক্যাল রিলেভেন্স এটা লাগে না তেমন। আচ্ছা, প্ল্যাটিউ কন্ডিশনটা আবার অনেক বিস্তারিত বর্ণনা দেওয়া আছে। এটা অনেক সময় আসে, মানে ভাইভাতে জিজ্ঞেস করে। প্ল্যাটিউ কন্ডিশনটা আগে আমরা বলছি যেটা হচ্ছিল একটা ব্যালেন্স কন্ডিশন, হলমার্ক অফ দ্য অ্যাকশন পটেনশিয়াল। এই যে অ্যাকশন পটেনশিয়ালের যে কন্ডিশনটা না, এটা একটা হলমার্ক কেন? এটা একটা মার্ক হিসেবে কাজ করে। এটা প্রোলং ডিপোলারাইজেশন। ও ডিপোলারাইজেশনটা অনেক প্রোলং করে, মানে হচ্ছিল মানে ডিপোলারেশন প্রলং করা আর রিপোলারেশনকে কমানো একই কথা। এখানে দেখো প্রথমে ধূপ করে যখন এই যে মনে করো ইয়া রিপোলারাইজেশন হতে চাইছিল না, এটাকে ধূপ করে এই যে এখান থেকে এভাবে হয়ে যাওয়ার কথা, এভাবে না হয়ে সেটাকে একটু লং করছে। ওকে, এর মাধ্যমে সে ডিপোলারাইজেশনটা আরো অনেক দীর্ঘক্ষণ ছিল। এটাকে বলা হচ্ছিল প্লাটিউ কন্ডিশন। আর আমরা প্লাটিউ কন্ডিশন আগে বলছি, এদিকে কি ক্যালসিয়াম ভিতরে ঢুকবে, পটাশিয়াম বের হয়ে যাবে, এর মাধ্যমে ছিল ব্যালেন্স থাকবে। এইটা ছিল মেকানিজম, প্লাটিউর মেকানিজম। এর মাধ্যমে কাজ করে, এর মাধ্যমে কি কাজ করে? রিফ্লেক্টিভ রিপোর্ট, অনেকটা রেস্ট টাইপের। ওকে, রেস্টের কারণে কি হবে? সে টিটেনিক কন্ট্রাকশন প্রিভেন্ট হবে, ভেন্ট্রিকুলার ফিলিং এর জন্য ইনসুরিং হবে, ভেন্ট্রিকুলার ফিলিং প্রপার টাইম পাবে, এবং সে ট্রিগার কন্ট্রাকশন, যেহেতু ক্যালসিয়াম ইনফ্লাক্স হবে তাই কন্ট্রাকশন একসময় হয়ে যাবে। আর এই কন্ট্রাকশনের কথা সাইটোপ্লাজমিক রেটিকুলাম থেকে ক্যালসিয়ামটা আসে। এখন ক্লিনিক্যাল রিলেভেন্স, এইখানে যে ক্যালসিয়াম চ্যানেল, মনে করো অনেক সময় হার্ট মানুষের ব্লক হয়ে যায় বা হার্ট মাসেল কাজ করে না, বা মনে করো তুমি ওপেন হার্ট সার্জারি করতে যাচ্ছ, এখানে হার্ট মাসেল কিন্তু কন্ট্রাকশন রিল্যাক্সেশন হতে থাকে। এই মাসেলটাকে আমি যদি মনে করি না আমি কন্ট্রাকশন রিল্যাক্সেশন করবো না, আমি এই মাসেলটাকে একমাত্র রিল্যাক্স করে রাখবো, কোনো হার্টবিট হবে না, তাহলে কি করবে? ক্যালসিয়াম চ্যানেলটাকে ব্লক করে দেবে। এই দেখো ক্যালসিয়াম চ্যানেলটাকে তুমি যদি ব্লক করে দাও তাহলে কি হবে? ওইদিকে কি ক্যালসিয়াম এবং পটাশিয়াম কাজ করতেছিল, ক্যালসিয়াম ব্লক,
মানে কি শুধু পটাশিয়াম বাইরে যাবে, ক্যালসিয়াম ইনফ্লাক্স হচ্ছিল, এটা ব্লক হয়ে গেছে, ফলে কি পটাশিয়াম বাইরে যাওয়া, আর পটাশিয়াম বাইরে যাওয়া মানে কি ভিতরে সেলের ভিতরে নেগেটিভিটি বেড়ে যাওয়া, নেগেটিভিটি বেড়ে যাওয়া মানে কি রিপোলারাইজেশন, রিপোলারাইজেশন মানে কি, রিপোলারাইজেশন মানে হচ্ছে কোনো কন্ট্রাকশন হবে না, রিপোলারাইজেশন হবে না, খালি রিল্যাক্স কন্ডিশনে থাকবে। আর হার্ট মাসেল যদি ধুপ ধুপ এই হার্টবিট না করে, যদি রিল্যাক্সন মানে নেতায় যদি পড়ে থাকে, তখনই আমরা এই হার্টের উপরে বিভিন্ন কাজ করতে পারবো। আর যদি ধমধম কাজ করতে পারে, আমরা কি হার্টের উপরে কোনো কাজ করতে পারবো না, পারবো না। সেটা কি বলছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। এই ব্লকারের মাধ্যমে হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার করলে এর মাধ্যমে হচ্ছিল কি দেখা যাবে, এদিকে কি বলা হয়েছে ক্যালসিয়াম চ্যানেল ব্লক করছি, এদিকে ব্লক করলে কি হবে পটাশিয়াম ইনফ্লাক্স হবে, ইফ্লাক্স হবে, ফলে কি রিপোলারাইজেশন হতে থাকবে। আর রিপোলারাইজেশন হওয়া মানে কি সেলে নেগেটিভিটি বেড়ে যাওয়া, সেলে নেগেটিভিটি মানে বেড়ে যাওয়া মানে কি ভেন্ট্রিকুলার ফিলিং হতে থাকবে, ভিতরে ব্লাড ঢুকতে থাকবে, ফলে কন্ট্রাকশন কম হয়ে যাবে। এটাই হচ্ছিল বলা হয়েছে, এই যে দেখো রিডিউসিং কন্ট্রাক্টিলিটি। আবার আরেকটা বলা হয়েছে যে লং কিউটি সিনড্রোম, এন্ড কোনো একটা মানুষের যদি পটাশিয়াম চ্যানেল, এতক্ষণ আমরা ক্যালসিয়াম চ্যানেল ব্লক করছি, এখন না আমরা ক্যালসিয়াম চ্যানেল ব্লক করবো না, আমরা হচ্ছিল ক্যালসিয়াম ভিতরে ঢুকতেছে, এখন আমরা যে পটাশিয়াম বেরোচ্ছিল না, পটাশিয়ামটাকে ব্লক করে দেবো, তাহলে কি সেলের ভিতরে পজিটিভিটি বেড়ে যাবে। ওকে, এই জিনিসটাই হচ্ছিল বেসিক। অ্যান্ড মানে হচ্ছিল সেলে পটাশিয়াম বাইরে যাচ্ছে না, যেহেতু ডিফেক্ট পটাশিয়াম বাইরে যাচ্ছে না, এবং সেলের ভিতরে পটাশিয়ামও বেড়ে গেছে এবং ক্যালসিয়ামও বেড়ে গেছে, ফলে সেলের ভিতরে প্রচুর পরিমাণে পজিটিভ বেড়ে গেছে, তাহলে কি আর ক্যালসিয়ামের ভিতরে ঢুকতে থাকবে, কারণ কি ক্যালসিয়াম চ্যানেল খোলা আছে, ক্যালসিয়াম ভিতরে ঢুকতে থাকবে এবং পটাশিয়াম বাইরে যাচ্ছে না, ফলে কি সেলের ভিতরে প্রচুর পরিমাণে পটাশিয়াম বেড়ে যাবে। ওকে, সেলের ভিতরে পটাশিয়াম বেড়ে যাওয়া মানে কি ডিপোলারাইজেশন হওয়া, ডিপোলারাইজেশন মানে কি কন্ট্রাকশন একসময় হতে থাকবে, এই কন্ট্রাকশন হতে হতে কি হবে অ্যারিথমিয়া হয়ে যাবে। আর অ্যারিথমিয়া হওয়া মানে হচ্ছিল প্রলং, যে আমরা যে হার্টের বলে ইসিজি দেখবো পরবর্তীতে, যে ইসিজি এমন থাকে, এটা ইসিজি অনেক এভাবে হতে থাকে, এটা কি বলেছে লং কিউটি ইন্টারভাল, লং কিউটি সিনড্রোম। তাহলে আমরা কি কি আবার একটু বলি। প্লাটিউ কি, প্লাটিউ বুঝলাম, এটা হচ্ছে হলমার্ক অফ দ্য অ্যাকশন পটেনশিয়াল, যেখানে হচ্ছে ব্যালেন্স রাখে, এর মেকানিজম হচ্ছিল পটাশিয়াম, পটাশিয়াম বাইরে বের হবে, ক্যালসিয়াম ঢুকবে, এর মাধ্যমে ব্যালেন্স হবে। এর রোল কি, এর মাধ্যমে কন্ট্রাকশন হবে, কন্ট্রাকশনটা প্রিভেন্ট হবে, টিটেনাস কন্ট্রাকশনটা। আর এই ক্যালসিয়ামটা আসা কথা সার্কোপ্লাজমিক রেটিকুলাম থেকে, যেটা আমরা অ্যাকশন পটেনশিয়ালে পড়ে এসেছি, ক্লিনিক্যাল রিলেভেন্স, এগুলো এবার আমরা ক্যালসিয়াম চ্যানেল ব্লক করবো। আর একটা ছিল পটাশিয়াম চ্যানেলটা যদি ডিফেক্ট থাকে তখন কিভাবে আমরা হেল্প করবো, মানে মেকানিজমটা কি। প্লাটিউ কন্ডিশন শেষ। তারপর ছিল মোটামুটি ভালো শেষ হয়েছে। আমরা এখন জাংশনাল টিস্যুটা ভেরি 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 ইম্পর্টেন্ট। তো জাংশনাল টিস্যুটা কি, দেখো জাংশনাল টিস্যুটা এই যে 24 আসছে, 24 আসছে, মানে এটা ছিল রিসেন্টলি আসছে এবং ভেরি ইম্পর্টেন্ট। 23 আসছে, মানে এটা বারবার আসতেছে, এটা 5 স্টার, এটা ভালো মতো জানতে হবে। তো ভালো মতো জানার জন্য কি কি ভালো মতো মনোযোগ দিতে হবে। তো ভালো মতো মনোযোগ দিয়ে আমরা এখানে জাংশনাল টিস্যু বলতে কি বোঝায়, আমরা ইন্টারে পড়ে আসছি জাংশনাল টিস্যু বলা যে কথা, সংযোজী টিস্যু বলা সেম কথা। আগে আমরা এই ছবিটা দেখি, তাহলেই মোটামুটি জাংশনাল টিস্যুটা হয়ে যাবে। দেখো এটা হচ্ছিল হার্ট, এই হার্টের ভিতরে এটাকে বলা হচ্ছে অ্যাট্রিয়াম, এটাকে বলা হচ্ছিল ভেন্ট্রিকল, এটাকে বলা হচ্ছিল রাইট সাইড, এটাকে বলা হচ্ছে লেফট সাইড। আর আমরা জানি হচ্ছিল অ্যাট্রিয়ামের এই কোণার ভিতরে থাকে হচ্ছে এসএ নোড, এই যে দেখো এসএ নোড আছে, এই এসএ নোড থেকে বিভিন্ন ধরনের, এই যে দেখো এসএ নোড, এসএ নোড থেকে বিভিন্ন এই যে অ্যাকশন ইম্পালস হলো, ইম্পালসটা এই যে অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে আসবে, এখানে কি থাকে এভি নোড, এই এভি নোড থেকে হচ্ছিল বান্ডেল অফ হিজের মাধ্যমে বিভিন্ন ফাইবার, যে এখানে আসবে বান্ডেল অফ হিজ, এই ফিজের মাধ্যমে বিভিন্ন ধরনের পার্কিনজি ফাইবারগুলো এই ভেন্ট্রিকুলার মাসেলে যায়, ইম্পালসগুলো দিবে। ওকে, এটাই তো। তাহলে এখানে দেখো এই যে অ্যাকশন পটেনশিয়ালটা তৈরি হলো, এই অ্যাকশন পটেনশিয়ালটা মানে এই ইম্পালস যেটা তৈরি হয়েছে, এই ইম্পালস থেকে এখান থেকে এদিকে এসে যে ভেন্ট্রিকুলার মাসেলে মানে পরিবহন পর্যন্ত যে রাস্তার ভিতরে যে ধরনের এই যে এসএ নোড, যে পরিবহন বা বাস, সিএনজি রিক্সা যেগুলো লেগেছে, সেগুলোকে একত্র বলা ছিল জাংশনাল টিস্যু। তো দেখো নেম অফ দ্য জাংশনাল টিস্যু, এসএ নোড মাত্র বললাম। তারপর হলো এই যে ইন্টারনোডাল পাথওয়ে, এই যে ইন্টারনোডাল পাথওয়ে একটা আছে, দেখো এই যে এদিকে একটা ছিল অ্যান্টিরিয়র দিকে থাকে, একটা ছিল মিডিয়ালের দিকে থাকে, একটা ছিল পোস্টেরিয়র দিকে থাকে, এই যে দেখো তিনটা বলছি ইন্টারনোডাল পাথওয়ে, দুই নোডের যে পাথওয়ে তাকে বলছে ইন্টারনোডাল পাথওয়ে। দেন এভি নোডে আসবে, এভি নোড গেল, তারপর বা অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোড, অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকুলার মাঝখানে থাকে। দেন হচ্ছিল বান্ডেল অফ হিজ বা এভি বান্ডেল, এই যে দেখো এভি বান্ডেল এটা। তারপর রাইট বান্ডেল ব্রাঞ্চ, এটা এদিকে যাবে, এই যে এদিকে যাবে একটা, একটা হচ্ছে লেফট বান্ডেল ব্রাঞ্চ, একটা এদিকে যাবে, এই দুইটাকে বলো একটা রাইট বান্ডেল, একটা লেফট বান্ডেল। দেন হচ্ছে বিভিন্ন পার্কিনজি ফাইবার, এই যে পার্কিনজি ফাইবার, এগুলাকে বলা হয় জাংশনাল টিস্যু। মানে এই সিগন্যালটা এইখান থেকে আসার পর ভেন্ট্রিকুলার মাসেলে যাওয়া পর্যন্ত যে পরিবহন, যে যাতায়াত ব্যবস্থা আছে, তাদেরকে বলা হচ্ছে জাংশনাল টিস্যু, যে যে টিস্যুগুলো ভূমিকা পালন করে। এটাই দেখো বলা হয়েছে।
এগুলো কি স্পেশালাইজড ফাইবারস, ওকে, ইন দ্য কার্ডিয়াক মাসেল। কার্ডিয়াক মাসেলের ভিতরে কিছু স্পেশালাইজড ফাইবার আছে যারা জেনারেট কার্ডিয়াক ইম্পালস, এই দেখো কার্ডিয়াক ইম্পালস জেনারেট করলো অ্যান্ড ট্রান্সমিট করলো টু দ্য অল পার্টস অফ দ্য মায়োকার্ডিয়াম, যে ট্রান্সমিট করার মাধ্যমে মায়োকার্ডিয়াম যত মাসেল আছে ভেন্ট্রিকুলার মাসেল সবগুলোতে চলে গেল। এটাকে এই ট্রান্সমিট যারা করতে পারে, যারা জেনারেট করলো এবং ট্রান্সমিট করলো, তাদেরকে বলা হচ্ছিল জাংশনাল টিস্যু অথবা কন্ডাকশন সিস্টেম অফ দ্য হার্ট। ওকে, শেষ। সো জাংশনাল টিস্যু শেষ। জাংশনাল টিস্যু কাকে বলে, কি কি আছে এগুলো পড়ো। এখন একটা ইম্পর্টেন্ট হচ্ছিল এই গ্যাপটা, এদিকে কি দেওয়া আছে, এস এ নোড, এ বি বান্ডেল, এইটা। এখন আমরা বলছি যে আগে পড়ছি ফার্স্টের দিকে এই ইম্পালস 1 মিনিটে কে কত ইম্পালস করে এটা আমরা আগে বলে আসি। এখন হচ্ছিল কন্ডাকশন স্পিড, এটা আমরা পড়ে আসি। এখন এই স্পিডের ফাংশনটা ইম্পর্টেন্ট। এই ফাংশনটা কি, আমরা জানি এস এ নোড হচ্ছিল জেনারেট করে ইম্পালস, কার্ডিয়াক ইম্পালস জেনারেট করে। আর এভি নোড কি করে, যখন এইখান থেকে ইম্পালসটা, আচ্ছা আমি মুছে দিই, যে এইখান থেকে যখন ইম্পালসটা এইখানে আসে, দেন এইখান থেকে তো এইখানে যেতে হবে, রাইট? হ্যাঁ, এইখান থেকে যখন এইখানে আসে, এইটা কি করে, এখানে রেস্ট করা, ডিলে করা। ডিলে করার মাধ্যমে হচ্ছিল এটা হচ্ছিল প্রপার টাইম, মানে কন্ট্রাকশন হওয়ার আগে প্রপার রিফিলিং করার প্রপার টাইম পায়। যদি ধূপ করে এখানে মাসেল আসলো, মানে ইম্পালস আসলো এবং ধূপ করে এখানে পাঠা দিল, তাহলে এই যে ফিলিংটা, এই চেম্বারগুলো ফিল হওয়ার আগেই আবার কন্ট্রাকশন হয়ে যেত। তাহলে এটা তো খারাপ না। তার জন্য এই জায়গায় একটু ইম্পালসটা রেস্ট নেয়, মানে একটু ডিলে করা, লেট করা। এর লেট হওয়ার কারণে হচ্ছিল এই ভেন্ট্রিকলগুলো প্রপার টাইম পায় হচ্ছিল রিফিল করার জন্য, এবং হলো রিফিল করার জন্য সব জায়গা থেকে ব্লাড আসার জন্য। যখনই মনে করো রিফিল হবে, তখন ফ্র্যাঙ্কস্টারিং ল সূত্র অনুযায়ী ধূপ করে কন্ট্রাকশন হবে এবং সব জায়গায় ছড়ায় যাবে, একবারে পায়ের পাতা পর্যন্ত ব্লাড আসবে। এটার জন্য হচ্ছিল এভি নোডের কাজ হচ্ছিল ডিলে করা, ডিলে করার কারণে হচ্ছিল ইম্পালস দ্য অ্যাট্রাক্ট টু দ্য ভেন্ট্রিকল। আর এবি বান্ডেল কি, এবি বান্ডেল হচ্ছিল এই যে বান্ডেলটা, এই বান্ডেলটা হচ্ছিল এইখানকার ইম্পালসটা হচ্ছিল এই জায়গায় সব জায়গায় প্রচার করে দেয়। তা ট্রান্সমিট ইম্পালস করে অ্যাট্রিয়া থেকে ভেন্ট্রিকল, এই যে দেখো অ্যাট্রিয়া থেকে ইম্পালসটা এইখান থেকে ভেন্ট্রিকুলার নিয়ে আসলো। আর পার্কিনজি ফাইবার কি করে, এই যে পার্কিনজি ফাইবার ভেন্ট্রিকুলার মায়োকার্ডিয়ামে সব জায়গায় দিয়ে দেয়, অল পার্টস অফ দ্য ভেন্ট্রিকুলে ছড়ায় দেয়, এই যে ছড়ায় দিল। এটা হচ্ছিল ফাংশন, এই ফাংশনটা ইম্পর্টেন্ট। ওকে, তারপর হচ্ছিল পেসমেকার অফ দ্য হার্ট, এটা হচ্ছিল পেসমেকার অফ দ্য হার্ট হচ্ছিল ডিউতে 22-এ আসছে, তাহলে এটাও ইম্পর্টেন্ট। ওয়াই এস এ নট ইজ কল দ্য পেসমেকার অফ দ্য হার্ট। পেসমেকার মানে কি, আমরা অনেক সময় মানে ক্রিকেটে দেখি না পেস বলার, পেস বলার, পেস বলার কেন বলা হয়েছে, কারণ সে হচ্ছিল গতি দিয়ে বল করে। তাহলে পেস, পেস মানে আমরা বুঝলাম যে এটা গতি, আর মেকার মানে যে তৈরি করে। তাহলে পেস মেকার কি, যে গতি তৈরি করে, যে গতি তৈরি করার মাধ্যমে হচ্ছিল, গতি তৈরি করে কি হার্টের ভিতরে, মানে গতি বলতে কি হচ্ছে যে ধূপ ধূপ এই কন্ট্রাকশন রিল্যাক্সেশন এগুলো করে কি, এই কন্ট্রাকশন করার কাজ হচ্ছিল যে করে, তাকে বলা হচ্ছিল মানে পেস মেকার। আর এই পেস মেকার, তাহলে আমরা কি বললাম, পেস মেকার মেক্স অর ডিটারমাইন দ্য পেস অফ দ্য রেস। পেস মেকার ইন ইজ দিস সেন্টেন্স মেইন দ্য হিজ হার্ট, কিছু না। পেস মেকার কি, পেস মেকার হচ্ছে হলো যে গতি তৈরি করে, গতির আরেক হার্টে কি হবে, ইম্পালস তৈরি করে, তাকে বলা হচ্ছিল পেসমেকার। আর আমরা জানি হার্টের ভিতরে পেস বা গতি তৈরি করে কি, এস এ নোড, তাই এস এ নোডকে বলা হচ্ছিল পেসমেকার। দেখো এস এ নোড ইজ কল দ্য পেসমেকার, কেন, কারণ এটা তৈরি করে, ইনিশিয়েট করে অ্যান্ড রেগুলেট দ্য হার্টবিট। হার্টবিট মানে কি, ধূপ ধূপ, যে হার্টের কন্ট্রাকশন রিল্যাক্সেশন, এটা কিন্তু এক ধরনের গতি। তো এই জিনিসটা হচ্ছে হলো তৈরি করে কে, এস এ নোড, তাই একে বলা হচ্ছিল পেসমেকার অফ দ্য হার্ট। কিভাবে তৈরি করে, জেনারেটিং ইম্পালস, এই যে ইম্পালস, ইম্পালস মানে কি, গতি তৈরি করে। এটা রেগুলার রেট, রেগুলার রেটের মাধ্যমে ইম্পালস তৈরি করে। এই ইম্পালসের মাধ্যমে হলো হার্ট কন্ট্রাকশন রিল্যাক্সেশন হয়। যেহেতু এটা গতি কাজ করে, তাই পেসমেকার, তাই এসএনওটকে পেসমেকার বলা হয়। এই জিনিসটা কি, রিজন অটোমেটিসিটি, এটা আমরা আগে বলছি, ডিপোলারাইজেশন বললাম, অটোমিক কন্ট্রোল, এটা শেষ। তবে যখন তোমাকে বলা হবে যে, মানে ভাইবা প্রায় জিজ্ঞেস করে, মানে কি সামারি, মানে কি পয়েন্ট কয়েকটা কি, যে অনেকে হাবিজাবি বলে, যে যদি তোমাকে বলা হয় যে এসএ নোড ইজ দ্য প্রাইমারি পেসমেকার কেন, তাহলে 4টা পয়েন্ট বলতে হবে। একটা হচ্ছে হলো এই ইম্পালস জেনারেট করে স্পন্টেনিয়াসলি, ওকে, এই জিম ইম্পালস তৈরি করার মাধ্যমে হচ্ছে এই ফায়ার্স ফাস্ট, মানে যে এখান থেকে যখন মনে করো এটা আসলো, এখানে ধূপ ধূপ করে অনেক ফাস্ট রেটে ছাড়ে। দেখো এই যে এখানে রেট বলা আছে, আর কোথায় ছবিটা গেল, এই দেখো 70 থেকে 80 ইম্পালস পার মিনিট, মানে 1 মিনিটে অনেক বেশি ইম্পালস তৈরি করে একমাত্র এসএনএর। তাই এটাকে কি বলা হয়েছে, ফায়ার্স ফাস্ট প্লাস ইন্টিগ্রেটেড অটোনমিক সিগন্যালস টু অ্যাডজাস্ট দ্য হার্ট রেট ডাইনামিক্যালি। মানে যে যে ইম্পালসটা তৈরি করে এটা অ্যাবনর্মাল হয় না,
একটা কন্ডিশন রিদমের মাধ্যমে কাজ করে। তাহলে একটা লাইন বললেই হয়ে যাবে, সেই লাইনটা ছিল কন্ট্রোল দ্য হার্ট রেট বা ডিসচার্জিং দ্য ইম্পালস। সেই ইম্পালস ডিসচার্জ করার মাধ্যমে এই হার্ট রেট ধূপ ধূপ করাটা কন্ট্রোল করে। এটাকেই তাই এসি নোটকে বলা হচ্ছিল পেসমেকার। শেষ। তারপর হচ্ছে এটা আমরা পড়ছি একটোপিক পেসমেকার। একটোপিক পেসমেকার হচ্ছে ডিউ 24 আসছে। এখন আমরা দেখলাম যে এই যে জাংশনাল টিস্যুগুলো দেখলাম না, মনে করো এখানে আমরা তো বললাম যে এসি নোটটা হচ্ছিল ইম্পালস তৈরি করে, তাই এটাকে বলছিল বা পেস তৈরি করে, তাই এটাকে পেসমেকার বলা। অনেক কন্ডিশন, অ্যাবনর্মাল কন্ডিশনে এসি নোটটা ব্লক হয়ে যায়, বা এই যে এই ট্রান্সমিট যদি হওয়ার যে মনে এসি নোট ঠিক আছে, বাট এই যে এই ইন্টারনোডাল পাথওয়েগুলো যদি ব্লক হয়ে যায়, তাহলে কিন্তু এইখানে আর কোনো ইম্পালস আসবে না। তখন এইসব কন্ডিশনে, এই অ্যাবনর্মাল কন্ডিশনে এই যে এভি নোটগুলা, অনেক সময় এভি নোটগুলা নিজেরাই ইম্পালস তৈরি করে। আবার এভি নোট ব্লক হয়ে গেলে, এই যে কোথায় গেল, এই যে এভি নোট ব্লক হয়ে গেলে অনেক সময় এই যে বান্ডেল অফ ফাইবার, এই বান্ডেল ফাইবারও নিজে নিজে ইম্পালস তৈরি করতে পারে। এই দেখো কেমনি ইম্পালস তৈরি করে, যদি কিন্তু আগে বলছে কন্ডাকশন স্পিড নিজেরাই তৈরি করতে হয়। আবার এরাও যদি অনেক সময় মনে করে যদি ব্লক হয়ে যায়, সৃষ্টিকর্তা এই হার্টটাকে এমন ভাবে তৈরি করছে যে এরা এটাও ব্লক হয়ে গেলে তাও মনে করো, কারণ হার্ট ব্লক হয়ে গেলে কিন্তু তুমি শেষ। হার্ট ব্লক হয়ে যাওয়া মানে হচ্ছিল মানুষের মৃত্যু। তাই সৃষ্টিকর্তা একবার শেষ লেভেল পর্যন্ত, একবারে লাস্ট পার্কিঞ্জি ফাইবার পর্যন্ত তাকে ক্ষমতা দিছে যে তোর সব বন্ধ হয়ে গেলেও এই পার্কিঞ্জি ফাইবারও যাতে, এই ছোট্ট একটা ফাইবারও যাতে ইম্পালস তৈরি করতে পারে, অনেক সময় এইও তৈরি করতে পারে। তাই মানে একটা বন্ধ হয়ে গেলে আরেকটা তৈরি হবে, আরেকটা বন্ধ হয়ে গেলে আরেকটা তৈরি করে, আরেকটা বন্ধ হয়ে গেলে আরেকটা তৈরি করতে হবে। এই একটা এসি নোট ছাড়া অন্যান্য যে তৈরি করার যে ক্ষমতা, এটাকে যেহেতু এই পেসমেকার, পেস তৈরি করার যে দিকে ক্ষমতা, এটাকে বলা হয়েছিল একটোপিক পেসমেকার। ওকে, তাহলে আমরা সংজ্ঞাটা দেখলে বুঝবো যে এসএ নোড বাদে অন্যান্য জাংশনাল টিস্যুর যে পেস বা মেক করার যে ক্ষমতা, তাকে বলা হচ্ছিল একটোপিক পেসমেকার। এই পেসমেকার ইলসওয়ার দেন এসএ নোড, মানে ইলসওয়ার দেন দ্য এসএ নোড বলতে এসএ নোড ছাড়া যে অন্যান্য যে মেকার আছে তাদেরকে বলা হচ্ছিল একটোপিক পেসমেকার। তাহলে একটোপিক পেসমেকার গুলো কি কি, এ দেখো আগে বলছি এবি নোড, এবি বান্ডেল, পার্কিনজি ফাইবার, তারপর অ্যাট্রিও ভেন্ট্রিকুলার মাসেল। এই মাসেল গুলাও নিজেরা অনেক সময় ইম্পালস তৈরি করতে পারে। এখানে কেন হয়, এই যে অ্যাবনর্মাল সিকোয়েন্স অফ কন্ট্রাকশন অফ দ্য ডিফারেন্ট পার্টস অফ দ্য হার্ট। এটা লাগবে না, জাস্ট একটোপিক পেসমেকার কাকে বলে এটা পড়লে হয়ে যাবে। শেষ। আরেকটা হচ্ছে রিজার্ভ পেসমেকার। রিজার্ভ পেসমেকার কাকে বলে, রিজার্ভ পেসমেকার হচ্ছিল যে ওইটাই বললাম যে একটোপিক পেসমেকারের মতো, যখন তোমার এসি নোডটা ব্লক হয়ে যাবে তখন হচ্ছিল এভি নোডই হচ্ছিল ইম্পালস তৈরি করে। যখন এভি নোড ইম্পালস তৈরি করে তাহলে কি তার এসি নোডের বাইরেও একটা রিজার্ভ হিসেবে সৃষ্টিকর্তা একটা মানে যন্ত্র তৈরি করে রাখছে হার্টের ভিতরে, একটা ফাংশন তৈরি করে রাখছে বা একটা যন্ত্র তৈরি করে রাখছে রিজার্ভ হিসেবে, যাতে এসি নোটটাও বন্ধ হয়ে গেলে রিজার্ভ হিসেবে এই এবি নোটটা যাতে কাজ করতে পারে। আর এবি নোট যেহেতু রিজার্ভ হিসেবে কাজ করে, তাই এবি নোটকে বলা হচ্ছিল রিজার্ভার পেসমেকার। দেখো দ্য রিজার্ভ পেসমেকার রিফার্স টু দ্য সেকেন্ডারি কার্ডিয়াক টিস্যু। ওকে, সেকেন্ডারি কার্ডিয়াক টিস্যু কি আছে, এবি নোড ক্যাপাবল অফ জেনারেটিং ইম্পালস, সে নিজে নিজে ইম্পালস তৈরি করতে পারে। অ্যান্ড প্রাইমারি পেসমেকার যখন ফেলস হয়ে যাবে, মানে এসি নোড যখন ফেলস হয়ে যাবে, তখন এই এভি নোডরা নিজেরাই জেনারেটিং ইম্পালস তৈরি করতে হয়। তাই একে বলা হচ্ছিল রিজার্ভ পেসমেকার। দেখো এই যে এভি নোড রিজার্ভ হিসেবে কাজ করে, পার্কিনজি ফাইবার বা ভেন্ট্রিকুলার মাসেল এটা সেকেন্ডারি পেসমেকার, এটা রিজার্ভ হিসেবে কাজ করে। এখন দেখো ক্লিনিক্যাল রিলেভেন্স। ক্লিনিক্যাল রিলেভেন্স বলতে হচ্ছে লাইফ সেভিং ব্যাকআপ। তোমাকে আগেই বলছি যে মনে করো সামহাও কোনো একটা ডিজিজের কারণে এসি নোড বন্ধ হয়ে গেল, বা এই যে থার্ড ডিগ্রি এবি ব্লক, এটা আমরা যখন মনে করো ইসিজি পড়বো তখন জানবো থার্ড ডিগ্রি এবি ব্লক, এই লাইফ সেভিং ব্যাকআপ এই ধরনের কন্ডিশনে হচ্ছে হলো মানে এসি নোড পাথওয়েটা বন্ধ হয়ে গেলেও এবি নোড এরা নিজেরাই ইম্পালস তৈরি করে হার্টকে সচল রাখে। তাই এদেরকে বলা হচ্ছে রিজার্ভ পেসমেকার, বেকটোপিক পেসমেকার। কিন্তু এদের রেটটা স্লো, তাই এদেরকে স্লো রেট বলা হয়। শেষ। আর কিছু লাগবে না। আচ্ছা, এরপর হচ্ছিল পেসমেকার পটেনশিয়াল। মোটামুটি আমরা পেসমেকার পটেনশিয়াল আগে, পেসমেকার কাকে বলছে, পেসমেকার পর্যন্ত পড়ছি আমরা। পেসমেকার পটেনশিয়ালটা এরপরে একটা ক্লাস আরও, কারণ এটা অনেক বড় হয়ে গেছে অলরেডি ক্লাসটা, আমরা পেসমেকার পটেনশিয়ালটা আলাদা একটা ক্লাসে আরও সুন্দর মতো টাইম নিয়ে ডিটেলসে আলাপ আলোচনা করব। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকো, এই দোয়া রইল। টাটা, আল্লাহ হাফিজ।